সরি, আপনারা এর আগে শুনতে পেলেন না। নমস্কার, গুড মর্নিং, সুপ্রভাত। আমি অঞ্জন বন্দ্যোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি avpeducation.com এ। খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করছি আজকে। খুব ইন্টারেস্টিং এই জন্য বলছি, আহ, এই জগতের যে শিক্ষা ব্যবস্থাটা, যে প্রাচীন সময় থেকে আমরা যেভাবে একটা শিক্ষা ব্যবস্থাকে দেখে এসেছি, শিক্ষা একটা মানুষ গড়ে তোলার কারিগর ইত্যাদি বলে যেতে এসেছি, এবং সেটাই শাশ্বত সনাতন, এ নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু শিক্ষাকে আমি যদি কেরিয়ারের সঙ্গে যোগ করি, তাহলে সেই কেরিয়ার, সেই কর্মসংস্থান পন্থা অবলম্বনের জন্য যে পথ, যে প্রস্তুতি, সেখানে যদি আমি শিক্ষাকে যোগ করি, তাহলে শিক্ষার যে এ যাবৎকালের অবলম্বন করা পন্থা, সেখান থেকে আমাদের সরবার সময় এসেছে। শিক্ষা কি আদৌ কর্মসংস্থানমুখী হওয়া দরকার, নাকি শিক্ষাকে মানুষ গড়ে তোলার কারিগর, এই বিদ্যার অর্জনের পথ হিসেবে দেখা উচিত? এই বিতর্কেই রয়েছে। এই বিতর্ক, তার পাশাপাশি বিতর্ক আমাদের কোন পথে এগোনো উচিত, যে কারিকুলামটা আমাদের ছিল সেই কারিকুলাম থেকে সরে যাওয়া উচিত কিনা। কারণ আমি খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট আমি পড়ছিলাম, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, তারা দ্য ফিউচার অফ জবস রিপোর্ট 2018, এখানে বলছি যে জেনারেলিস্ট যারা, মানে যারা জেনারেল পথে যাচ্ছেন, অনেক বিষয় জানেন, স্বল্প বিদ্যায় মোটের ওপর পারদর্শী, এই পথ থেকে সরে এসে এবার দক্ষতার মুখী, স্কিল স্পেসিফিক শিক্ষার দিকে আরো ঝোঁকটা বাড়ছে। এবং সেখানেও দুটো দিক আসছে, একটা হাইলি ইভলভড টেকনিক্যাল ক্যাপাবিলিটিস, মেশিন লার্নিং স্পেশালিস্ট, বিগ ডেটা স্পেশালিস্ট, process automation expert, human machine interaction designs, robotics engineering ইত্যাদি ইত্যাদির দিকে দেখা যাচ্ছে। আরেকটা দিকে যাচ্ছে হিউম্যান স্কিলস, মানব গুণ, সেদিকেও একটা নজর পড়বার ঝোঁক বাড়ছে। কোন দিকে? সেলস মার্কেটিং প্রফেশনালস, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট, পিপল এন্ড কালচার, অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট, ইনোভেশন ম্যানেজার ইত্যাদি নানান দিকগুলো। আচ্ছা, আমাদের শিক্ষা পশ্চিমবঙ্গে পার্টিকুলারলি আমরা কোন পথে আছি? আইআইটি বা অন্যান্য এই বড় উচ্চ মেধার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তারা মূলত স্টেম, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স এই পদ্ধতিতেই শিক্ষা দিয়েছে, এবং সেখানে টেকনিক্যাল দিকটাতে একটা শিক্ষিত হওয়ার ঝোঁক দেখা যায়। কিন্তু মানব গুণটা, হিউম্যান স্কিল, সেদিকে নজর দিচ্ছি। এই সব নিয়ে আলোচনার জন্য আসলে avpeducation.com, আচ্ছা, আমরা এই সাইটটা, এই সাইটে আপনারা শিক্ষা সংক্রান্ত যাবতীয় প্রশ্ন, উচ্চ শিক্ষা সংক্রান্ত যাবতীয় প্রশ্ন, কোন কলেজে কি হচ্ছে, কোর্স গুলো কি হচ্ছে, পরীক্ষাগুলো কিভাবে হচ্ছে, তার জন্য কি করা দরকার, কিভাবে এগুলো দরকার, এই সমস্তটা একটা প্যাকেজ যদি আপনারা করছেন, সেটা avpeducation.com। সেই avpeducation.com একটা সিরিজ করছে আমরা, ওয়েবিনার, ক্যারিয়ার টু বিজনেস, অর্থাৎ ক্যারিয়ার, সেখান থেকে আমরা এই ভবিষ্যতে আমরা একটা জেনারেশনকে, নতুন প্রজন্মকে আমরা ঠেলে দিচ্ছি সামনের দিকে, সেই পথটা কোন দিকে হওয়া উচিত সেটা একটা সিরিজ হচ্ছে। আজকে তার প্রথম ওয়েবিনার, এবং সেখানে আমি আবার বলছি, একটা নক্ষত্র মন্ডলীকে আমরা নিয়ে আসছি। প্রত্যেকে স্বনাম ধন্য, তাদের পরিচয় দেওয়ার জন্য একটা বাক্যেরও খরচ করার দরকার নেই। আছেন আমাদের সঙ্গে এ রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর পার্থ চট্টোপাধ্যায়, রয়েছেন যাদবপুর ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সুরঞ্জন দাস, রয়েছেন সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ফাদার জন ফেলিক্স রাজ, রয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি দুর্গাপুরের ডিরেক্টর অনুপম বাসু, রয়েছেন মাকাও মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, তার ভাইস চ্যান্সেলর প্রফেসর সৈকত মৈত্র, রয়েছেন জেএস ইউনিভার্সিটি ম্যানেজিং ডিরেক্টর তরণজিৎ সিং, রয়েছেন অ্যাডামাস ইউনিভার্সিটির চ্যান্সেলর প্রফেসর সমিত রায়, রয়েছেন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির চ্যান্সেলর এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের ফাউন্ডার ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরী। আপনাদের সবাইকেই স্বাগত। আপনাদের পরিচয়গুলো আর এক বাক্যের বেশি বলতে গেলে আমার এখানকার দর্শক এবং শ্রোতারা
তারা বোধহয় আমাকে ক্ষমা করবেন না, তারা প্রত্যেকে আপনারা স্বনামধন্য। আমি আপনাদের কাছে সরাসরি চলে যেতে চাইছি। বিষয়টা খুব ইন্টারেস্টিং, বহু মানুষের এটা জানবার জন্য আগ্রহ রয়েছেন। পার্থ চট্টোপাধ্যায়, আমি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, আমি তাকে দেখতে পাচ্ছি না স্ক্রিনে, আশা করি তিনি জয়েন করে গেছেন। যদি জয়েন করে গিয়ে থাকে তাহলে পার্থবাবু আমি আপনার কাছেই প্রথম আসতে চাইবো। আমি জানতে চাইবো যে আমাদের এই রাজ্য প্রথমত শিক্ষা ব্যবস্থাটা এইরকম কর্মসংস্থান মুখী, এবং সেই কর্মসংস্থানের মধ্যে আসলে খুব স্পেসিফিক দক্ষতা মুখী একটা করবার লক্ষ্যে লক্ষ্য থাকা উচিত কিনা, থাকলে আমরা সেই পথে যাচ্ছি কিনা, না গেলে আমাদের কি করণীয়, এখান থেকে আমরা শুরু করি আমাদের আলোচনা। ডক্টর পার্থ চ্যাটার্জি। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, বলুন প্লিজ। প্রথম কথা, এই জাতীয় শিক্ষানীতি 2020 নিয়ে আমাদের বক্তব্য খুব পরিষ্কার। পলিসির মধ্যে না গিয়েও আমাদের যেটা বলা দরকার সেটা হচ্ছে এই পলিসি অ্যানাউন্স যারা কেন্দ্রীয়ভাবে করলেন তারা দুটো তিনটে দিক দেখলেন না। এক নম্বর দিক হচ্ছে, যখন তারা খসড়া তৈরি করেছিলেন, জাতীয় শিক্ষানীতির খসড়া ড্রাফট, আমরা সেই মুহূর্তেই আমাদের রাজ্য সরকারের তরফ থেকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, শিক্ষা দপ্তরের তরফ থেকে আমাদের আপত্তির কথাটা জানিয়েছিলাম। আমাদের প্রথম আপত্তি ছিল যে এটি কনকারেন্ট লিস্ট, সুতরাং ব্যাপক আলোচনার প্রয়োজন আছে। দুই, আমাদের খুব আশ্চর্য লেগেছে আমাদের এই ঐতিহ্যশালী রাজ্য সাহিত্য, সংস্কৃতি, শিক্ষায় মানদণ্ডে যারা প্রথম দিকে, কস্তুরীরঙ্গনের কমিটিতে তাদের একজনেরও স্থান হয়নি, একজনকেও রাখা হয়নি যারা তাদের বক্তব্য রাখতে পারেন। আপনি একটু আগে বললেন যে মণিমাণিক্য নিয়ে আপনি বসেছেন, সেই নক্ষত্র, সেই নক্ষত্রের একটা নক্ষত্রকেও কিন্তু তারা বিবেচনার মধ্যে আনেননি। এরপরে যখন তারা এই ঘোষণাটা করলেন, তার প্রাথমিকভাবে আমার কাছে যেটা মনে হয়েছে, যেটা বিবেচনা প্রসূত নয়, যতই বলছেন আলোচনা করেছি, বিবেচনা প্রসূত নয়। এক হচ্ছে যেটা কনকারেন্ট লিস্টকে বুড়ো আঙুল দেখিয়েছে, সংসদকে বাইপাস করেছে, এদিকে দুটো দিক। তিন, পড়তে পড়তে গিয়ে যেটা দেখলাম আমি, জাতীয় শিক্ষানীতির আগে, সবার আগে যে প্রয়োজন ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ধ্রুপদী ভাষা হিসাবে বাংলার স্থান হয়নি। রবীন্দ্রনাথ, আপনি যে সাবজেক্ট ধরেছেন সেটা এর মতন সত্যি বহুল বিতর্কিত এবং বহুল চর্চাযোগ্য একটা সাবজেক্ট, এ নিয়ে কোনো সংশয় নেই। জাতীয় শিক্ষানীতি প্রণয়ন এবং সে প্রণয়নে রাজ্যগুলোর ভূমিকা প্রসঙ্গে কেন্দ্রের যা কর্তব্য ছিল সেটা করেছেন কি করেননি, ডেফিনেটলি অত্যন্ত রেলিভেন্ট সাবজেক্ট, অত্যন্ত সঙ্গত এবং প্রাসঙ্গিক একটা প্রসঙ্গ তুলেছেন। কিন্তু আজকে আমরা আলোচনাটা করতে চাইছি, আমি আলোচনা করছি না, আমি অঞ্জন আলোচনা করছি না, কিন্তু আমি আলোচনার মধ্যে ঢুকে যদি এই বিষয়বস্তুটাকে না দেখি, আমি করলাম না আলোচনা। বাংলাকে বাদ দেওয়ার দুঃসাহস এই সরকার রাখে। যারা এটা করছেন তারা জানেন না যে জাতীয় সঙ্গীত লিখেছে কে, তারা জানেন না যে নজরুল সম্পর্কে জানেন না, তারা সত্যজিৎ রায়কে জানেন না, তারা শঙ্করকে জানেন না,
রবীন্দ্রনাথকে জানেন না, আর কত নাম বলবো, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে জানেন না। আমি এই প্রতিবাদটুকু যদি না করি তাহলে এই এখানে বসার সত্য হিসেবে লোকে আমাকে বলবে আপনি এই কথাটা বলেন। এইটুকু আমি বলে রাখলাম। এছাড়া কতগুলো জিনিস আমাদের কাছে যে এসছে, আসার জন্য আমরা নিজেরা সিদ্ধান্ত নেওয়ার আগে একটি কমিটি গঠন করেছি। তার মধ্যে তো এখানে দেখতেই পাচ্ছি সুরঞ্জন বাবু বসে আছেন। সেই কমিটিতে 6 জনের কমিটি করে দেওয়া হয়েছে। সুরঞ্জন বাবু আছেন, সব্যসাচী রায়চৌধুরী আছেন, নিসিংহ ভাদুরী আছেন, পবিত্র সরকার আছেন এবং অভিক মজুমদার আছেন। তাদেরকে বলেছি 15ই আগস্টের মধ্যে তাদের মতামত দিতে এবং সেই মতামতগুলো নিয়ে সম্মিলিত আকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানোর পর আমরা জানাবো। তবে আমাদের অবস্থান খুব পরিষ্কার। এক, এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভাঙছে। 2, অনেক বড় বড় আশা এখানে আমি করতে চাই না। আমি যেহেতু কমিটি করেছি, এখনই যদি বলবে আপনি তো সব বলে দিলেন, যে এখানে কোনো গ্রাউন্ড রিয়েলিটির সঙ্গে কোনো সম্পর্ক নেই, একদম কোনো সম্পর্ক নেই। এই যে সিস্টেম চেঞ্জ করছে 10+2 থেকে 5, 3, 3, 4, এর যে ম্যাসিভ ইনফ্রাস্ট্রাকচার পরিবর্তন, তার অর্থ কোথায়? আমি 6% অফ জিডিপি দিলাম, কে যোগাবে টাকা? কিভাবে হবে টাকা? দ্বিতীয় প্রশ্ন আমার কাছে বড়ভাবে আসছে, এডুকেশনের সেকেন্ডারি লেভেলে 2টো পরীক্ষা হবে। আমি জানি না, একটা সময় আমরা এই রাজ্যেই মাতৃভাষা নিয়ে বলতে গিয়ে কি বিপদ ডেকে এনেছিলাম। মাতৃভাষা থাকা ভালো, নিশ্চয়ই থাকবে, কিন্তু কিভাবে থাকবে, কেমন ভাবে থাকবে, জব অপরচুনিটিস কিভাবে করবে, জ্ঞান কিভাবে হবে, পাঠ্যপুস্তক কোন পর্যন্ত আছে। এখানে আছে, এই এক্ষুনি বললেন জব অপরচুনিটিস কিভাবে আসবে। তার মানে আপনিও স্বীকার করছেন যে শিক্ষাকে জব অপরচুনিটির একটা পন্থা হিসেবে, একটা পথ হিসেবে অবশ্যই দেখা দরকার। এটা একটা দিক হচ্ছে জ্ঞান বৃদ্ধি, আরেকটা হচ্ছে সেই জ্ঞানকে লাগিয়ে বাস্তবতায় কি করে প্রয়োগ করা। ঠিক, দুটোই দরকার। এক্স্যাক্টলি এখানটাতেই প্রশ্ন যে একটা দিকে জ্ঞান বৃদ্ধি, যেগুলো সংসারী, সেটার প্রয়োজন রয়েছে এবং তাছাড়া তো কোনোভাবেই এগুলো সম্ভব নয়। কিন্তু কর্মসংস্থানমুখী সেই জ্ঞানকে লাগিয়ে বৃহত্তর কর্মজগতে প্রবেশ করবার জন্য আমাদের কোর্সগুলো, নিউ এজ কোর্সগুলো যেগুলো থাকা দরকার, আমরা কি স্টেট এইডেড ইউনিভার্সিটি কলেজগুলোতে তার ব্যবস্থা করতে পারছি? পাঠ্যক্রমে কি আমরা এখনো এই সনাতন থেকে গেলাম না? আমরা কি সেই চেঞ্জ গুলো করতে পারছি? সেটা কিভাবে করছি সেই ভাবনাটা কি যদি বলেন। না, আমি প্রথমেই বলবো, এখানে সঞ্জিত বাবু বসে আছেন, আমাদের যে বোর্ড আছে হায়ার এডুকেশন কমিশন, আমরা তখন থেকেই চেষ্টা করছি এটা ইন্টারফেস উইথ দ্য ইন্ডাস্ট্রি করার। সত্যম বাবু জানে, তারঞ্জিত আছে জানে, বা সমিত রায়, এটা বহুদিন ধরে হচ্ছে। তার সঙ্গে মূল পড়াশুনো, মূল জ্ঞান, এইটার কোনো বিকল্প নেই। জ্ঞান নেই অথচ আমি চাকরি খুঁজছি, মানেটা কি দাঁড়ালো? চাকরি খোঁজার বিভিন্ন ধরন থাকতে পারে। একরাশ অধ্যাপক তৈরি করা, একরাশ শিক্ষা তৈরি করা তো জাতির মেরুদণ্ড তৈরি করা, কিন্তু সেটাই তো সব হতে পারে না। আমাদের মূল আপত্তি আছে এটা বহুমুখিতার থেকেও, রাজ্যের হাতে থেকেও, বিশ্ববিদ্যালয়গুলির হাতে থেকেও, কলেজগুলির হাতে থেকেও এর কেন্দ্রীয়তার একটা লক্ষণ আমরা দেখছি। কেন্দ্রীয়তা আছে এতে। দেখুন, বাণিজ্যিকরণ বিষয়টা নিয়ে আমি অত বেশি দেখছি না, যে বাণিজ্যকরণ যদি সরকারকে, মূল বিষয়টা হচ্ছে সরকারকে শিক্ষার ব্যাপারে সচেতন ভাবেই নতুন প্রজন্মকে তৈরি করতে হবে। পার্থভূমি, আপনার কাছে, আপনার ব্যক্তিগতভাবে আপনার কাছে আসছি,
ব্যক্তিগত এই জন্য বলছি, আপনাকে বেশিরভাগ লোক তো শিক্ষামন্ত্রী, তৃণমূল কংগ্রেসের নেতা, এ রাজ্যের অন্যতম দাপুটে একজন রাজনৈতিক নেতা এবং দাপুটে একজন মন্ত্রী হিসেবে ছিলেন। তা আপনার এই মন্ত্রিত্বের আগের একটা পরিচয় আছে, আপনি ছিলেন বেসরকারি সংস্থা ম্যানেজারিয়াল পদে, ম্যানেজমেন্ট স্কিল নিয়ে আপনি দক্ষভাবে পরিচালনা করেছেন সংস্থাকে। আপনি শিক্ষাগত যোগ্যতা আপনার ছিল, আপনি শিক্ষাগত যোগ্যতার পর ম্যানেজারিয়াল স্কিলে গিয়ে ওই যে মানব গুণ, ওই যে হিউম্যান স্কিলটা, সেটার জন্য একটা স্পেসিফিক দিকে আপনাকে স্কিলটা অর্জন করতে হয়েছিল, তবেই না আপনি সেই দক্ষ হয়েছিলেন। এই যে আপনার মুখে যে হাসিটা ফুটতে দেখলাম, এরকম অজস্র মুখে হাসি ফুটবার জন্য কোর্সগুলোকে সেই অনুযায়ী করার দরকার রয়েছে। কিছু লোকের অভিযোগ যে সরকার, এই সরকার বলে না, যে কোনো সরকারি আসলে একটু একটু সনাতন পন্থায় বিশ্বাসী, তারা ভেঙে চুরে একটু নতুন করে নিজেকে গড়ে তোলার থেকে মন দেয় না। আমি অঞ্জন খুব পরিষ্কার ভাষায় বলছি, তাহলে 40টা বিশ্ববিদ্যালয় হতো না যদি সনাতন ভাবে থাকতাম। 13টা বিশ্ববিদ্যালয় থেকে 40টা হতো না। 40টা বিশ্ববিদ্যালয় হয়েছে, 50টা কলেজ নতুন ভাবে তৈরি হয়েছে, 40,000 কলেজের ঘর বৃদ্ধি হয়েছে, পরিকাঠামোর চেষ্টা হচ্ছে, বৃদ্ধি হচ্ছে। সনাতন প্রথা মানে যেটা, যদি তুমি যেটা মিন করতে চাচ্ছ, সনাতন মানে হচ্ছে যে প্রচলিত যে সাহিত্য পাঠ, প্রচলিত যে পাঠ্যসূচি না, আমরা সেখানেও পরিবর্তন এনেছি। আবার সেই সুরঞ্জন বাবুর নামই কোথাও প্রতিটি কমিটিতে উনি আছেন। আমরা চেষ্টা করেছি যেখানে যেখানে সম্ভব হয়েছে। এই শওকত বাবু বসে আছেন কাউটে, কত রকম ভ্যারাইটি, বা এখানে সমিত বাবু রয়েছেন, এখানে সত্যম রায়চৌধুরী রয়েছে, JIS বিরাট বিরাট দিচ্ছে। আমার শুধু বলছি যে যে বিশ্ববিদ্যালয়গুলি আছে তার পরিকাঠামোগত উন্নয়ন যেমন দরকার, তেমনি যারা পড়াবে তারা যেন এমন মাপের হন যাতে ছাত্ররা প্রকৃত শিক্ষা পেতে পারে। একই ঘরে 40টা ছাত্র ঢুকিয়ে দিলাম আর ইউনিভার্সিটি করে দিলাম, সেটা আমাদের কাম্য নয়। আমাদের কাম্য বিশ্ববিদ্যালয়গুলি আমাদের যেরকম আছে, বেসরকারি বিশ্ববিদ্যালয় যেগুলি আছে, তার মানোন্নয়ন। ম্যানেজারিয়াল স্কিল সম্পন্ন পার্থ চট্টোপাধ্যায়কে কম পাচ্ছি, অসংখ্য পার্থ চট্টোপাধ্যায় ম্যানেজারিয়াল স্কিল সম্পন্ন অসংখ্য পার্থ চট্টোপাধ্যায় কম পাচ্ছি, বরং সাধারণ দিকে যাওয়া অপার্থ চট্টোপাধ্যায়দের। না না, এটা একেবারেই ভুল, একেবারেই ভুল। আমি যখন MBA পাস করেছিলাম তখন হাতে গুনে বলা যেত রাজ্যে কটা MBA আছে। আজকের দিনে MBA পাস, BCA করা, কম্পিউটার সায়েন্স করা প্রচুর ছাত্র, তার অপরচুনিটিস বেড়েছে। তার জন্য একটা জাতীয় শিক্ষানীতির নাম করে নিয়ে কেন্দ্রীয়করণ করার দরকার নেই। আমরাই খুলে দিয়েছি দ্বার, আমরাই 13 থেকে 40-এ নিয়ে গেছি। কি সবটাই কি সরকারের? এখানে যারা বসে আছেন কোন সরকারি প্রতিনিধি আছেন? সুরঞ্জন বাবু, ফেলিক্স রাজ, সমিত রায়, সত্যম বাবু, একমাত্র সৈকত মিত্র বলতে পারে। আসল কথা তা না, আসল কথা মনোভাব, দৃষ্টিভঙ্গি। আমি ম্যানেজার হব কি হব না সেটা আমার উপরে নির্ভর করে না। আমার মধ্যে একটা লেভেল পর্যন্ত আছি, তারপর সেই লেভেলটাকে তৈরি করা। সবাই ভাবলো ডাক্তার হবে, একটা সময় আমি আপনাকে বলি ইকোনমিক্স অনার্স এর উপরে সবার জোর দিত, ব্যাংকে চাকরি হবে, ইকোনমিক্স অনার্স মানেই ব্যাংকে চাকরি হবে। সৌগত রায়, সে তো ইকোনমিক্স অনার্স পড়েনি, সে তো ফিজিক্স এর লোক ছিল, ব্যাংকের তো বড় অফিসার ছিল। দৃষ্টিভঙ্গিটা উদার রাখতে হবে, কিন্তু কেন্দ্রীয়করণ করা যাবে না। আমি আসবো আপনার কাছে, আমি আপনার বক্তব্য নিয়ে আমি যে সুরঞ্জন দার কথা আপনি বারবার সুরঞ্জন দাস তার কাছে যেতে চাইছি। একটু চ্যালেঞ্জের সুর রাখি সুরঞ্জনের জন্য। এই যে এখন বিশ্বজুড়ে ডাক পড়েছে যে শিক্ষাকে কর্মসংস্থান মুখীনতার দিকে একটু এগিয়ে নিয়ে যাওয়া উচিত। আপনি প্রথমত
আমি পরে আসবো যে এরপর আমাদের কি করণীয়, কি কর্তব্য, সেগুলো নিয়ে আসবো। প্রথমত তত্ত্বগত ভাবেই আপনি এটা কতটা সাবস্ক্রাইব করেন, চিরঞ্জিত বাবু প্লিজ। প্রথমে অঞ্জন আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সুযোগ বলার সুযোগ করে দেওয়ার জন্য। এবং প্রথমে আমাদের মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী ডক্টর পার্থ চট্টোপাধ্যায়কে নমস্কার জানাচ্ছি, আমার যে সহকর্মী প্যানেলিস্ট রয়েছেন তাদের নমস্কার জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি যারা আজকে যোগদান করেছেন। যেখানে মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী শেষ করেছেন সেখান থেকে শুরু করে প্রথমে একটা সতর্ক বার্তা দিতে চাই। সেটা হচ্ছে যে একজন প্রকৃত মানুষ তৈরি করা এবং একজন প্রকৃত কারিগর তৈরি করা, এই দুটোর মধ্যে দ্বান্দ্বিক কোনো সম্পর্ক নেই। একজন ভালো ইঞ্জিনিয়ার হলে যে একজন ভালো নাগরিক হতে পারবে না, এটা ভাবার কোনো অবকাশ নেই, যেটা পার্থ সঠিকভাবে বলেছেন। আমাদের উচ্চশিক্ষা এমন ভাবে করতে হবে যাতে নাকি একজন প্রকৃত নাগরিক তৈরি করতে পারি, যে আমাদের জাতির গঠনের যে প্রক্রিয়া, বিশ্ব গঠনের প্রক্রিয়া, সেই সম্বন্ধে চিন্তা ভাবনা করতে পারে। যেটা রবীন্দ্রনাথ বলেছিলেন যে সুশিক্ষার লক্ষ্য নেই যে যা মানুষকে অভিভূত করে না, যা মানুষকে মুক্তি দান করে। এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের মহাত্মা গান্ধী বলেছিলেন যে আমাদের এমন একটা শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত যেখানে নাকি প্রপার হারমোনিয়াস কম্বিনেশন অফ বডি, হার্ট অ্যান্ড সোল হওয়া উচিত। যেখানে নোয়াম চমস্কি বলেছিলেন যে এমন একটা শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত যেখানে এনলাইটেনমেন্ট থাকবে, ইনডক্ট্রিনেশন থাকবে না। যেখানে আমাদের স্বামী বিবেকানন্দ মনে করে দিয়েছিলেন যে শিক্ষা ব্যবস্থা এমন একটা হওয়া উচিত যেখানে পারফেকশন অফ ম্যানকে বাড়িয়ে নিয়ে আসবে। যেখানে রাধাকৃষ্ণন বলেছিলেন শিক্ষা ব্যবস্থা এমন একটা হওয়া উচিত যেখানে ইনিশিয়েশন টু হায়ার লাইফ নিয়ে যাবে। কাজে একজন মানুষ, সে রাজনীতি করুন, সে ইঞ্জিনিয়ার হোক, সে ঐতিহাসিক হোক বা সাংবাদিক হোক, সে যে প্রকৃত নাগরিক হতে পারবে না এটা কোনো ভাবার কারণ নেই, যেটা পত্র সঠিকভাবে বলেছেন। এবং আমি মনে করি আমাদের পশ্চিমবঙ্গের যে উচ্চশিক্ষা ব্যবস্থা এটা চলছে, এই দুটোর মধ্যে মেলবন্ধন ঘটানোর সবসময় চেষ্টা করে আসা হয়েছে। সেই জন্য দেখুন আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে শুরু করি, এই বিশ্ববিদ্যালয় আজকে আমাদের যে ন্যাশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কে আমরা ৫ম স্থানে আছি। কেন? আমাদের একদিকে সোশ্যাল সায়েন্স আছে, হিউম্যানিটিজ আছে, লিটারেচার আছে, ইঞ্জিনিয়ারিং আছে, বেসিক সায়েন্স আছে, আমার এখানে ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজ আছে। একজন ছাত্র বা ছাত্রী সে ইতিহাসের সঙ্গে অঙ্ক পড়তে পারে, একজন ছাত্র বা ছাত্রী ফিজিক্সের সঙ্গে কগনিটিভ সায়েন্স পড়তে পারে, একজন ছাত্র বা ছাত্রী ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে ইতিহাস একটা দিতে পারে। এটাই হচ্ছে প্রকৃত শিক্ষার যে মূল ধারা, সেইটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে একটা ধারা আছে, সেই ধারাটা আমরা অব্যাহত রাখতে পেরেছি। এই কথাটা বলে আরেকটা যেটা আমি বলতে চাই, কিন্তু আমরা তো থেমে থাকবো না, এটা মাননীয় উচ্চ শিক্ষামন্ত্রী সঠিকভাবে বলেছে, আমরা এগিয়ে যাচ্ছি। এই এগোনোর ব্যাপারে আমাদের লাস্ট 4, 5, 10 বছরে অনেক স্টেপ নেওয়া হয়েছে। আপনি একটু দেখুন তো, আমরা যখন ছাত্র ছিলাম সেই সময় কটা ইউনিভার্সিটিতে কাউন্সিলিং সেল ছিল, কটা ইউনিভার্সিটিতে আজকে রিক্রুটমেন্ট সেল ছিল, কটা ইউনিভার্সিটিতে ক্যাম্পাস রিক্রুটমেন্টের ব্যবস্থা ছিল। আজকে প্রত্যেক কটা বিশ্ববিদ্যালয়ে ওয়েস্ট বেঙ্গলে ক্যাম্পাস রিক্রুটমেন্ট হচ্ছে। আমার বিশ্ববিদ্যালয় 85% স্টুডেন্ট যারা নাকি ক্যাম্পাস রিক্রুটমেন্টে নাম লিখে তারা চাকরি পেয়েছে, তারা এমন এমন চাকরি পাচ্ছে মাসে 1 কোটি টাকা পাচ্ছে। এটা কেন হচ্ছে? আমাদের এখানে কারিগর তৈরি করছি, সঙ্গে মানুষও তৈরি করছি। এই ব্যাপারটা কিন্তু আমি কখনোই বিশ্বাস করি না যে আমাদের যা পশ্চিমবঙ্গে যে এমন কোন শিক্ষা ব্যবস্থা আমরা তৈরি করতে পারিনি যাতে নাকি যেটা নাকি চাকরি পাওয়ার উপযোগী। কিন্তু আমি সবসময় উপযোগী না, আমি সবসময় মনে করি আজকের দিনে একজন উচ্চশিক্ষার যে ফসল, সেই ফসলটা খালি বাজারি অর্থনীতি করে দেবো, সেটা কখনো হতে পারে না। এই কথা বলে অঞ্জন আমি আরেকটা কথা বলে শেষ করব। তার মানে কি আমরা এখানে থেমে থাকবো? না, থেমে থাকবো না, আরো এগিয়ে যাব। কিন্তু সেটা যেখানে আমার যেটা মনে হয়েছে, আমাকে মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী কারেক্ট করে দেবেন, অন্যান্য প্রদেশে ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি পার্টনারশিপ যতটা শক্তিশালী হয়েছে, আমার এখানে ততটা আরো শক্তিশালী করার প্রয়োজনীয়তা আছে। আমি জানি গত 5-6 বছরে আমরা সিলেবাস কারিকুলামে তৈরি করতে গিয়ে বিশেষ করে প্রযুক্তির ক্ষেত্রে আমরা ইন্ডাস্ট্রি হেল্প নিয়েছি। আজকে প্রত্যেক কটা বোর্ড অফ স্টাডিজ ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ইন্ডাস্ট্রি রিপ্রেজেন্টেশন আছে। কিন্তু যেটা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে আমার এখানে চেম্বার্স অফ কমার্স, তারা কিন্তু যতটা পাঞ্জাব বা হরিয়ানা চেম্বার অফ কমার্সের বা ম্যাড্রাস চেম্বার অফ কমার্সের বা বম্বে চেম্বার অফ কমার্সের যতটা এগিয়ে এসে উচ্চশিক্ষার যে প্রতিষ্ঠানগুলোকে সাহায্য করছে, সেগুলো কিন্তু আমার এখানে এখনো হচ্ছে না। আমি একটা দুটো উদাহরণ দিচ্ছি। আপনারা জানেন যে কোনো ইতিহাসই বলে there is always a silver lining behind a crisis. আজকে যদি আমার প্লেগ না হতো, প্লেগ ভ্যাকসিন হতো না, ম্যালেরিয়া না হলে ম্যালেরিয়া ভ্যাকসিন হতো না,
কলেরা না হলে কলেরা ভ্যাকসিন হতো না, আজকে আমাদের করোনা ভ্যাকসিন আসছে। এই যে এত করোনার এত প্রকোপের মধ্যেও আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা তাদের শিক্ষক শিক্ষিকাদের সাহায্যে একটা ক্রিয়েটিভ স্পিরিট গড়ে উঠে প্রমাণ করেছে। এটা কোঅপারেটিভ স্পিরিটে খাওয়া, গরিব মানুষের খাওয়া দাওয়ানো থেকে শুরু করে তারা হ্যাকাথনে পার্টিসিপেট করছে, প্রাইজ পাচ্ছে, প্রত্যেক কটা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রী নতুন নতুন ভাবে ইনোভেশন করছে। আমি দুটো উদাহরণ দিচ্ছি। আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইনস্ট্রুমেন্টেশন বিভাগ থেকে একটা ডিভাইস তৈরি করা হয়েছিল যাতে দূরের থেকে দেখতে পারবে একজন মানুষ মাস্ক পরে আছে কি আছে না। আরেকটা ডিভাইস করা হয়েছিল, ইলেকট্রনিক মাস্ক তৈরি করা হয়েছিল। আমরা প্রত্যেক করে চেম্বার অফ কমার্সের কাছে আবেদন করেছিলাম আপনারা সাহায্য করুন যাতে পেটেন্ট করা যায়, কিন্তু সেটা পাইনি। তার ফলে কি হলো, আজ হিউস্টন বিশ্ববিদ্যালয়ে একজন প্রফেসর আজকে সেই আমাদের যে প্রযুক্তিটা আমাদের ছাত্রছাত্রী তৈরি করেছিল সেটা নিয়ে সেখানে একটা স্টার্ট আপ করার চেষ্টা করছে। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে, আজকে একজন ছাত্র বা ছাত্রীকে যে কারিগরের কথা তুমি যেটা বলছো সেটা তৈরি করতে যেরকম বিশ্ববিদ্যালয়ের একটা দায়িত্ব আছে, আমাদের এখানকার শিল্পপতি বা ক্যাপ্টেন্স অফ ইন্ডাস্ট্রি বা যেটা নাকি আমাদের চেম্বার্স অফ কমার্স তাদেরও দায়িত্ব আছে। সেই দায়িত্বটা আমি চাইবো তারা যাতে আরেকটু এগিয়ে আসুন। এগিয়ে এলে আমরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং চেম্বার অফ কমার্সের হাতে হাত মেলে আমরা যতটা এগিয়েছি সামনে গত 8, 10, 12 বছরে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। আরেকটা কথা বলে আমি শেষ করছি, সেটা হচ্ছে এই আমাদের পশ্চিমবঙ্গে একমাত্র পশ্চিমবঙ্গে আমরা পাঞ্জাব ছাড়া স্পোর্টস ম্যানেজমেন্ট এটা কিন্তু শুরু করেছি। এবং এই স্পোর্টস ম্যানেজমেন্ট এখানে মাননীয় উচ্চশিক্ষা মন্ত্রী আছেন, আমি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছিলাম IASWBMA স্পোর্টস ম্যানেজমেন্ট শুরু করেছিলাম। এটারও ট্রেমেন্ডাস পসিবিলিটি আছে। এই স্পোর্টস ম্যানেজমেন্টকে সাহায্য করার জন্য কেন্দ্রীয় সরকারের কিন্তু একটা দায়িত্ব রয়েছে। আর তাছাড়া আরেকটা কথা বলে শেষ করব, আমরা অনেক সময় চাকুরির কথা যখন ভাবি তখন কিন্তু খালি বিজ্ঞান এবং প্রযুক্তির কথা ভাবি, আমরা ভুলে যাই সমাজ বিজ্ঞান এবং হিউম্যানিটিজ লিটারেচারের কথা। এই সমাজ বিজ্ঞান হিউম্যানিটিজ লিটারেচারেও কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা পাশ করে অনেক বড় বড় জায়গায় যাচ্ছে। আমি জানি এখানে আমাদের IAS WBCS ট্রেনিং এর ব্যবস্থা আছে, ব্যাংকিং এর ট্রেনিং এর ব্যবস্থা আছে, কিন্তু এই যে হিউম্যানিটি সোশ্যাল সায়েন্সের যে ছাত্রছাত্রীরা তারা যাতে আরো সুযোগ সুবিধা পায় সে ব্যাপারে আমাদের আরেকটু মনোযোগ দিলে আমাদের মনে হয় একদিকে যেরকম প্রযুক্তি এবং বিজ্ঞানের ছাত্রছাত্রীরা পাচ্ছে, আমাদের এখানে সমাজ বিজ্ঞান এবং হিউম্যানিটিস এর ছাত্রছাত্রীরা কিন্তু ইকুয়াল সুযোগ পাবে। কারণ এখনকার দিনে পার্টিকুলারলি ইলেকট্রনিকের যুগে, ই প্রিন্টিং এর যুগে, আমাদের পাবলিক রিলেশনস এর যুগে এখানে কিন্তু এই ধরনের ছাত্রছাত্রীদের অনেক কাজের সুযোগ চলে এসেছে। কাজেই আমি মনে করি পশ্চিমবঙ্গে আমরা যথেষ্ট অগ্রগতি করেছি, আরো অগ্রগতির সুযোগ আছে, কিন্তু সেখানে খালি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বা সরকার না, চেম্বার অফ কমার্সকে এগিয়ে আসতে হবে, তাহলে কিন্তু আমরা একটা পিক অফ পয়েন্টে চলে যেতে পারবো। আমি মনে রাখবেন সুরঞ্জন বাবু আপনাকে আসছে। সমিত বাবু আপনার কাছে কিন্তু সুরঞ্জন বাবুর এই প্রস্তাবের শেষ অংশটুকু নিয়ে আসবো, একটু খেয়াল রাখবেন। আপনাকে এই প্রশ্ন করবো, ব্যাংকিং বা WBCS IAS ইত্যাদি ট্রেনিং এর জন্য তো অনেক ধরনের ব্যবস্থা আপনারাও করে থাকেন, কিন্তু সুরঞ্জন বাবুরা বলছেন এই যে সমাজ বিজ্ঞান, সাহিত্য অর্থাৎ মানবিক গুণের বিকাশ ঘটবার যেসব ধারাগুলো রয়েছে সেই ধারাগুলোকে ধরে আরো প্রফেশনাল ওয়েতে তাদেরকে কিছু ট্রেন করা যায় কিনা, সামনের দিকে এগোনো যায় কিনা, এগুলো আপনারা ভাববেন। সেগুলো আপনাকে আসবো। কিন্তু সুরঞ্জন বাবু আপনার কাছে আরেকবার আসি, আপনাকে আমি বহু বছর ধরে চিনি, সেই আমি জানি আপনাকে প্রভাব করলে আপনার মধ্যে থেকে আরো ভালোটা বেরিয়ে আসার কলমালে আগুনটা বেরিয়ে আসে। সেই আগুনের আঁচ পাওয়ার জন্য দুটো পার্ট বলি। একটা পার্ট হচ্ছে শিক্ষাটা তাহলে কি? এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, স্বামী বিবেকানন্দ যেটা বললেন সেটা, নাকি কারিগর তৈরির বিদ্যা? এক। দুই, কিছু মনে করবেন না, যাদবপুর, প্রেসিডেন্সি, সেন্ট জেভিয়ার্স, আমি এখানে আপনার দিয়েছিলেন নব ইউনিভার্সিটি, এই অনেক দিনের পুরনো ইউনিভার্সিটি গুলো, এগুলো স্টেট এডেড এবং একটা নাম করেছেন। তারা প্রথাগত যে শিক্ষার পদ্ধতি সে পদ্ধতিতে তারা স্কিলটাকে আরো অর্জন করেছেন, এই নিয়ে কোনো সংশয় নেই। কিন্তু এই সৎ অচলায়তনের ভঙ্গিও রয়েছে আপনাদের মধ্যে, যখন আপনারা নিউ এজ কোর্স গুলোর ব্যাপারে আপনাদের দৃষ্টিভঙ্গি দেখা যায়। সেগুলোতে দেখা যায় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো
তারা যেন অনেক বেশি চনমনে আধুনিক ভঙ্গিতে টকবকে কিছু তরুণের ভাবনায় অনেকগুলো নতুন পন্থা নিয়ে আসছে, আপনারা তখন যেন একটু পলিত কেশ বলবেন? আমি প্রথমত অঞ্জন বিশ্বাস করি না এটা। প্রথমটা হচ্ছে যে স্বামী বিবেকানন্দ বলতেন পারফেকশন ইন ম্যান। একজন কারিগরের মধ্যে তো পারফেকশন ইন ম্যান আসতে পারে, একজন অর্থনীতিবিদের মধ্যে পারফেকশন ইন ম্যান আসতে পারে, একজন ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পারফেকশন ইন ম্যান আসতে পারে। পারফেকশন ইন ম্যান ইজ অ্যান অল এমব্রেসিং কনসেপ্ট। প্রকৃত নাগরিক তৈরি করা, প্রকৃত কারিগর তৈরি করা, যেটা আমাদের মাননীয় উচ্চশিক্ষা মন্ত্রী, দুটোর মধ্যে কিন্তু দ্বান্দ্বিক প্রক্রিয়া কোনো সম্পর্ক নেই। এটা আমাদের ভুল ধারণা। আমরা এমন ভাবে উচ্চশিক্ষা দেব যেখানে নাকি সে সমাজের কথা ভাববে, দেশের কথা ভাববে, খালি নিজের কথা না ভেবে ক্যাম্পাসের বাইরে কি করতে সেটা রোজগারের পথ না। রোজগার আমি এটাই যারা বিদেশে পড়াশোনা করেছেন তারা একটু দেখবেন যে একজন ইঞ্জিনিয়ার যে হচ্ছে তাকে হিউম্যানিটিসও পড়তে হয়। কেন পড়তে হয়? সে যখন ইঞ্জিনিয়ার হবে সে যাতে তার যাতে সামাজিক দৃষ্টিকোণটা ঠিক থাকে, সে যাতে জানে যে তার যে ইঞ্জিনিয়ারিং এর যে প্রযুক্তির যে জ্ঞান সেটা যাতে দেশের কাজে, সমাজের কাজে, বিশ্বের কাজে লাগে। এটা কি হ্যাঁ আপনি করালেন যাদবপুরে? সেটা নিশ্চয়ই আছে। আমি তো বললাম যে আজকে তা না হলে আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয় বলুন, কলকাতা বিশ্ববিদ্যালয় বলুন, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় বলুন, এখানকার ছাত্রছাত্রীরা তাহলে পাশ করে অত উঁচু জায়গায় বসতেন না। আজকে আপনি হ্যাঁ আমি প্রেসিডেন্সির ছাত্র ছিলাম। আমিও ছাত্র কিন্তু এটা আমি কখনো, আজকে তুমি ধর নতুন কোর্স গুলো দেখো, আজকে কগনিটিভ সায়েন্স আমাদের সময় ছিল না। যাদবপুরে কগনিটিভ সায়েন্স আছে। প্রেসিডেন্সিতে আজ স্কুল অফ লাইফ সায়েন্সেস করা হয়েছে, আমাদের সময় ছিল না। আজকে আমাদের সময় কি জার্নালিজমের কোর্স ছিল না, কলকাতা বিশ্ববিদ্যালয় আছে। কাজে এটা আমি কখনো বিশ্বাস করি না যে আমরা একই জায়গায় দাঁড়িয়ে আছি। আমরা অনেক ডাইভার্সিফাই করেছি। সেই ডাইভার্সিফিকেশন নিশ্চয়ই যে আমাদের যে চাহিদা, বাজারের চাহিদা, সেটা মাথায় রেখেছি। কিন্তু আমি কখনোই মনে করি না যে বাজারের চাহিদা মেটাতে গিয়ে আমি প্রকৃত মানুষ তৈরি করবো না। আজকে আমি আপনাকে আসবো। ফাদার ফেলিক্স, যদি আপনার কাছে আসি, I have already taken your permission before the session started that I'll ask you in Bengali, and you do understand Bengali very well, you told me, and so please allow me to ask you in Bengali, and you can choose to answer it in English. আমার আপনার কাছে প্রশ্ন একই, যে প্রথমত ইকোনমিক্স, আপনি ইকোনমিক্স এর অধ্যাপক নিজে ব্যক্তিগতভাবে, এবং আপনি বিভিন্ন সাবজেক্টকে আপনি খুব ভালো করে জানেন। আমরা যে পন্থায় আপনি পড়াশোনা করে এসেছিলেন, যে পন্থায় পড়িয়েছেন, আজকের যুগ, নবযুগে নিউ এজ কোর্সের ক্ষেত্রে কোথাও কি তার আসলে একটা পার্থক্য হওয়া দরকার, ডিফারেন্স হওয়া দরকার, এবং সেই ডিফারেন্সের পথে আমরা কি হাঁটছি? নতুন ভাবে এগুলো দরকার, চেঞ্জ অফ কোর্স দরকার বলে মনে হয়? আমি প্রথমে অঞ্জন, আমি এবিপি কে ধন্যবাদ জানাই। আপনারা এই অপরচুনিটি আমাকে দিয়েছেন, and with all the galaxy of resource people, panelists, including of course the Honorable Minister. There are two things here. In continuation of what Professor Suranjan Das was speaking about, you see, any institution has to emphasize, number one, as also Honorable Minister was saying, the knowledge part of it, the academic side of it, the excellence, the quality of education an institution, whether it is university or a college, must impart. The second part, which was not there, 15 বছর 20 বছর আগে এটা ছিল না। Placement cells, career orientation, job oriented programs, এইসব আগে ছিল না। এখন you see this all over, colleges. We never imagined that an undergraduate student would take up a job after finishing his 3 years of undergraduation. But today it has become a hallmark of every college, practically, to have a placement cell and promote, whether after undergraduation or after post-graduation or after an MBA program, the placement has become a part and parcel of. So in the last about 15-20 years, we have progressed. And I want to acknowledge that some of the best universities are in West Bengal. And I think the whole world knows it. So just allow me to interrupt for a second. So do you think that this is a progress, that a placement cell has become a part and parcel of a college,
this is a progress that you admit, or Yes. do you have some kind of dependence? What kind of situation is like this, so that we are compelled to have some placement cells in our colleges? It's not a compulsion. It's been maybe some institutions perhaps create a compulsion, but most of the institutions have felt it is a part of the progress that we have made for the last about 15, 20, 25 years. And every institution has today a placement cell and tries its best to place its students, particularly the management institutions, engineering colleges and universities. There is sufficient room, of course, definitely for us to change. One area, of course, is to become professional. Our approach in our colleges and universities, though, of course, we are professional, we are following a professional line, but I think there is space and room for improvement. In the last couple of years, universities have increased, colleges, a number of colleges have increased. It's not just because that we wanted to increase them in number, but we wanted to improve our quality of education, bring in more and more students, and also increase the gross enrollment ratio. So there was this objective of the government, also the objective of individual and other institutions to improve in the field of education. That has been progress. But changes are necessary. And when we introduce changes, it is very difficult process. এই 10-15 বছরের মধ্যে আমরা অনেক চেঞ্জেস করেছি. We have done, definitely. But one thing is this, that many of our students after higher education look for jobs outside. Because you find the Bengalis all over now, all over the globe. They are shining outside and they are not shining within the state in Bengal. Why is it happening? I think we need to very seriously reflect and think about it. Why many of our bright minds are getting out of the state? Why can't we retain them? That is something that we need to reflect as academicians, as leaders of the state. Because more and more students after higher education are joining. So my suggestion would be, we have started definitely. Can we start startups? Can we improve the quality of a professional education that we are giving to our students, whatever be, whether it is arts or science or engineering, whatever be the field? Can we think of promoting these placements? Can we think of enriching, as Professor Suranjan said, the academia-industry interface, which is not very strong in many institutions? Because if you see a university in the West, academia-industry interface is very strong. The research is based on academia-industry interface. It is the industry that finances the research of an academic institution. Which is not the case in our country, which is not the case in our state. I think we will have to introduce that the industries come and have a space in the academia, in the institution, universities and colleges, and start and fund the research programs. Then only we can have a real research that is happening in our country. And like COVID, it has challenged us. It has given us an opportunity to think aloud and look for alternatives. And I think the reality of our state also makes us to think aloud and look for opportunities to retain these students who are leaving the state. I think we have to retain them. And there, not only industry, academia interface, but also the universities must have to come together, exchange. They will have to, of course, collaborate. A network must be established among the institutions. Among the universities and leading institutions of the state, there must be a network of give and take academically so that student-centric education is possible. Of course, the new education policy has introduced interdisciplinary, multidisciplinary approach. Not that it is something new. It has always been there in some universities. But I think a science student should be able to take an arts subject. That his education must become holistic, not just partial. He cannot just specialize only in field. Even if he specializes in one field, he must be able to, of course,
know and have knowledge of other fields. And so this interdisciplinary, multidisciplinary approach must be introduced in our educational institutions, both in colleges as well as universities. And we have to, of course, develop a certain amount of belongingness. You see, somehow education is becoming a commodity, a commercial approach that is coming up. And that commercial approach should not be there in any educational institution. Once the commercial approach comes, then we start, of course, definitely advertising about our education. And that must go. Because I consider education as it was defined, that it is for transformation, individual transformation. It produces men and women for others as leaders who would transform the country, who would transform the world as a whole. And that is what is the purpose. So on the one hand, we will have to emphasize the knowledge and wisdom and the quality of education and its excellence. On the other hand, we will have to emphasize not just employment, not the number of employments that we produce, that we give to outside world, but in terms of employability. Many of our students, of course, after finishing 3 years of graduation or even 2 years of MBA, they are not employable. The industries have in-house training for our students. And so our students must be employable after 3 years or 5 years. And this is something that we need to emphasize and give focus and attention to this. And all institutions will have to come together and think aloud and reflect what is the next step that we have to take in terms of teaching and learning, in terms of research, in terms of consultancy. There has always been a progress and changes, and there is sufficient still room for more changes. And I would look that all these institutions, universities, and colleges must come together and reflect together to see the way forward. ফাইন, থ্যাংক ইউ। আমি আসবো আপনার কাছে। আপনার বক্তব্যের দুটো পার্ট আছে, দুটো পার্টের মধ্যে একটা পার্ট শেষ দিকে যেটা বললেন, কমার্শিয়ালাইজেশন অফ এডুকেশন, এটাতে অনেকেই, আপনার মতো অনেকেই এই প্রশ্ন তুলছেন। এবং টু বি অনেস্ট, আমি জানি না আমরা এই ফোরামে কতটা ডিপ্লোম্যাটিক হয়ে যাবো। টু বি অনেস্ট, এটা অনেকেই প্রাইভেট অর্গানাইজেশনস করবে, প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস, এদের দিকে একটু আঙুল তুলছেন ফর দিস কমার্শিয়ালাইজেশন অ্যালিগেশন। এক। সেকেন্ড পার্ট দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট, যেটা আপনি তুলেছেন, এক, যদি আমাদের ছেলে মেয়েরা স্টেটের বাইরে গিয়ে শাইন করতে থাকে, তারা কেন স্টেটের মধ্যে থেকেই শাইন করবার সুযোগটা পাচ্ছে না? এক। দুই, এখানে একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রি, একাডেমিয়া ইন্ডাস্ট্রি ইন্টারফেস, এইটার জন্য আমরা কি করতে পারি? এই উত্তরটা আমরা, অপরচুনিটি রয়েছে আমাদের এখানে, সুযোগটা রয়েছে আমাদের এখানে। মোস্ট পাওয়ারফুল ম্যান এই প্রসঙ্গে বলবার জন্য পার্থ চ্যাটার্জি তিনি রয়েছেন। আমরা সরাসরি তাকে জিজ্ঞেস করবো। পার্থবাবু উত্তর দেবেন এই দুটো প্রশ্নেরই, প্লিজ। একটু আনমিউট করবেন, we cannot hear you. Can you hear me? No, I think yeah, that's good. You can hear me. So I'm going to Partho Chatterjee. পার্থবাবু আপনি আছেন? পার্থবাবু, যেটা ফাদার বলছিলেন, আপনি শুনতে পেয়েছেন কিনা বুঝতে পারলেন না। ফাদার যেটা বলছেন, দুটো পার্ট। একটা হচ্ছে আমাদের ছেলে মেয়েরা যদি রাজ্যের বাইরে গিয়ে শাইন করে থাকে, তাহলে এখানেই শাইন করবার সুযোগ পাচ্ছে না কেন? দুই, একাডেমিয়া ইন্ডাস্ট্রি ইন্টারফেসের সুযোগ করবার জন্য স্টেট গভর্নমেন্ট আপনারা কিছু ভাবনা চিন্তা করছেন কিনা, কিছু সুযোগ করছেন কিনা, বলবেন প্লিজ পার্থবাবু। আমি প্রারম্ভিক বলার সময় বলেছিলাম যে শিক্ষামন্ত্রী হিসেবে যখন আমি দায়িত্ব পাই, সেই সময় থেকেই কিন্তু আমি একটা চেষ্টা করছিলাম যে ইন্ডাস্ট্রি এবং ইউনিভার্সিটি স্পেশালি হ্যাভ ইন্টারফেস উইথ দেম। এবং জব, ওই একটু আগে এমপ্লয়াবিলিটি আর এমপ্লয়েবল নিয়ে আলোচনা করলেন ফাদার ফেলিক্স রাজ। মুশকিলটা হচ্ছে আমাদের এই প্রথাগত শিক্ষা যেটা আছে, সেই শিক্ষার উপরে নির্ভর করেই কিন্তু আমাদের
বহু জায়গাতেই প্লেসমেন্ট অফিসার ছিল। এমন নয় যে এটা 10-15 বছরে এটা এগিয়েছে বটে, কিন্তু আমি যখন পড়েছি তখনও আমাদের ইনস্টিটিউটে প্লেসমেন্ট অফিসার ছিল। সেটা বিষয় নয়, বিষয় হচ্ছে যে শিল্পোদ্যোগীরা আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে আপন তৈরি করে যে অপরচুনিটিস ক্রিয়েট করতে পারে, কিংবা তাদের ফিউচার রিকোয়ারমেন্ট কি আছে, আমাদের কাছে কি অ্যাভেলেবল সোর্স আছে, আমাদের এই রিসোর্স গুলোকে কিভাবে ইকুইপড করা যায়, কিভাবে তাদের সঙ্গে জড়িত করা যায়, এ নিয়ে আলাপ আলোচনা তৈরি হয়েছিল। এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা হয়েছিল, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথেও কথা হয়েছিল, এবং আমাদের যে হায়ার এডুকেশন কাউন্সিল তার মধ্যেও আলোচনা চলেছে। পরবর্তীকালে ম্যাকআউট আসে, ম্যাকআউটও চেষ্টা করছে কিভাবে এগুলোকে করা যায়। তবে এটা নিঃসন্দেহে যে আমাদের দেশে, আমি বললেন যে অন্য জায়গায় সুরঞ্জন বাবু বলছিলেন, আমাদের এই রাজ্যের যে শিল্পোদ্যোগীরা যারা, তারা যদি এগিয়ে এসে একটা রূপরেখা তৈরি করে দেয়, তাহলে বোধহয় অনেক বেশি সাফল্যমণ্ডিত হতে পারে বিভিন্ন ইউনিভার্সিটি। স্পোর্টস মেডিসিন নিয়ে সুরঞ্জন বাবু বললেন, সেটা তো অলরেডি আরম্ভই হয়েছে। সরকার সব কাজটা একভাবে পারবে না, কিন্তু তার মানে এই নয় যে সরকার সবকিছু গুটিয়ে নিয়ে অন্যের হাতে ছেড়ে দেবে, সেটাও আমাদের লক্ষ্য নয়। কি করে এর একটা সমন্বয় সাধন করে সরকার তার দায়িত্ব পালন করতে পারে, এবং অপরদিকে সরকারের যেখানে ক্ষমতা নেই, অন্যেরা এসে সেই দায়িত্বে সরকারকে সহযোগিতা করে আমাদের ছাত্র সমাজকে তৈরি করতে পারে, এই দুটোর মধ্যে একটা কম্বিনেশন আমরা করছি। এবার এটা নিরন্তর চেষ্টা, সেই নিরন্তর চেষ্টার মধ্য দিয়েই নিশ্চয়ই আমরা আশার আলো দেখছি এবং উজ্জ্বলতর দিন আরো দেখতে পাবো। থ্যাংক ইউ। আমি আসবো আপনার কাছে। আপনি যদি ম্যাকআউটের কথা বললেন, ম্যাকআউটের ভাইস চ্যান্সেলর সৈকত মৈত্র, তার কাছে আমি যাচ্ছি। কি করছেন আপনারা এক্ষেত্রে? একটু আগে পার্থবাবু যেটা বলছিলেন যে আপনারা কিছু আরেক কিছু কাজ করছেন, আমি যদি সেই জায়গাটা একটু বুঝে নিই, তারপরে আপনার কাছে ফার্দার অন্যান্য প্রশ্ন নিয়ে আসছি। একটু বলবেন সৈকত বাবু প্লিজ। কাজের মধ্যে হচ্ছে এই মুহূর্তে আমাদের যেটা দরকার, বাজারের সঙ্গে সঙ্গতি রেখে, চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে বিভিন্ন পেশাদারী প্রোগ্রাম চালু করা। আমরা গত 2-1 বছরের মধ্যে আমরা রাজ্য সরকারের সহযোগিতায় এবং আমাদের যে সমস্ত ইকোসিস্টেম রয়েছে, সমস্ত কলেজ এবং আমাদের যা স্টেক হোল্ডার সবাইকে নিয়ে আমরা যে প্রফেশনাল প্রোগ্রাম যেগুলো ছিল তা প্রায় 3 থেকে 4 গুণ বাড়িয়ে ফেলেছি। ফলে এই মুহূর্তে যা বাজারে যে চাহিদা রয়েছে, যেগুলো এমপ্লয়াবিলিটি বাড়াবার জন্য যে সমস্ত প্রোগ্রাম দরকার, সেই সমস্ত প্রোগ্রামই কিন্তু আমাদের এই মুহূর্তে ইউনিভার্সিটির সঙ্গে রয়েছে। এবং যে সমস্ত কোর্স করার জন্য আগে বাইরে যাওয়া দরকার হতো অন্য রাজ্যে বা অন্য দেশে, সেগুলোর কিন্তু এই মুহূর্তে দরকার নেই। কারণ এখন প্রায় 200-র উপরে আমাদের ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি এবং বিভিন্ন পেশাদারী প্রোগ্রাম রয়েছে। এছাড়াও আমাদের যেটা বিশেষ জোর দেওয়া হয়েছে, আমরা গত কয়েক বছর ধরেই এই দিল্লিতে যারা আমাদের রেগুলেটরি বডিজ, এআইসিটি, ইউজিসিতে নানা রকম সময় চিঠিপত্র লিখে যে অনলাইন কোর্স এবং রিফর্ম, টেকনোলজি এডুকেশনাল রিফর্ম, এটা নিয়ে আমরা অনেক রকম আবেদন নিবেদন করেছি। তার ফলশ্রুতি হিসেবে এআইসিটি মডেল কারিকুলাম, অনলাইনের যে ওয়েটেজ বাড়ানো ইউজিসি এবং এআইসিটি থেকে কোর্স কারিকুলার মধ্যে, সেগুলো পরবর্তীকালে ধাপে ধাপে হয়েছে। আমরা গবেষণারও নানা রকম দিক খুলে দিয়েছি। পেশাদারি যে সমস্ত কোর্স রয়েছে, যাতে করে সেখানে একটা ভার্টিক্যাল আপগ্রেডেশনের জায়গা থাকে, সেখানে মাস্টার ডিগ্রি খোলা, পেশাদার তার সঙ্গে রিসার্চের জায়গা খোলা, এগুলো আমরা মুক্ত করে দিয়েছি। এটা আমরা করেছি গত 2-3 বছরের মধ্যে। আগামী দিনে এর সুফল আরো বেশি করে পাওয়া যাবে। কারণ আগে যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা আমাদের বিশেষ করে গ্রামাঞ্চলের এবং মফস্বলের ছাত্রছাত্রীরা যারা পেশাদারি এই সমস্ত প্রোগ্রাম নিয়ে বা কোর্স নিয়ে এতটা অবহিত ছিল না, তাদের মধ্যে এই কোর্সগুলো সম্পর্কে উৎসাহ সৃষ্টি হয়েছে, তারা জানতে পারছে এবং এখান থেকে কর্মসংস্থান হচ্ছে। আমাদের এখানে থেকে বহু ছেলেমেয়ে তারা এখানে কোর্স করে অন্য রাজ্যে গিয়ে কাজ করছে, এটাও একটা কর্মসংস্থানের দিক রয়েছে। ইন্ডাস্ট্রি এখানে তৈরি হচ্ছে, ইন্ডাস্ট্রির ফরম্যাট তো পাল্টে যাচ্ছে। ইন্ডাস্ট্রি আস্তে আস্তে ধীরে ধীরে
স্মল এবং মাইক্রো ইন্ডাস্ট্রির উপরে বেশি কিন্তু জোর দেওয়া হচ্ছে। সেদিক থেকে দেখতে গেলে পশ্চিমবঙ্গ কিন্তু অনেকটা এগিয়ে আছে। এখানে স্মল মিডিয়াম সেক্টরে কিন্তু কাজ খুব ভালো হচ্ছে। আগামী দিনে যে নলেজ বেসড ইকোনমি তৈরি হতে চলেছে সেগুলো হচ্ছে কিন্তু এই সমস্ত মাইক্রো এন্টারপ্রেনারশিপ নলেজ বেসড, এবং এইগুলো কিন্তু আমরা ধরে নিয়ে আমরা সেইভাবে যাতে করে একটা পেশাদারি দক্ষতা তৈরি হয় সেটা চেষ্টা করা হচ্ছে। সেই সমস্ত কোর্সের মধ্যে একটা জিনিস এখন আসছে, যেটা একটু আগে আলোচনা হচ্ছিল, সুরঞ্জন বাবুরা বা অন্যান্য বক্তারা, ফাদার ফেলিক্স রাজও বললেন, মাননীয় মন্ত্রীও বলেছেন, জ্ঞান তো বৃদ্ধি করা দরকারই। একটা স্বামীজির একটা কথা আছে পারফেকশন, তার সঙ্গে স্বামীজির আরেকটা কথা আছে যে শিক্ষা সাধারণ মানুষের কাজে লাগে না সেই শিক্ষা আমি ইতরের শিক্ষা মনে করি। আমাদের যেটা দরকার হচ্ছে যে এই মুহূর্তে জীবিকামুখী একটা শিক্ষার ব্যবস্থা করা। আগামী দিনে যেটা আসতে চলেছে ডিজাইন থিঙ্কিং এর সব থেকে বড় কম্পোনেন্ট হচ্ছে যে এমপ্যাথি। এই এমপ্যাথি মানে হচ্ছে যে সমাজের উপরে একটা দৃষ্টিকোণ থাকবে, যে এমপ্যাথিক দৃষ্টিকোণ থাকবে, যেখান থেকে সমাজের সমস্যাগুলোকে বুঝতে হবে এবং সমাজের সমস্যাগুলোকে বুঝে তার একটা সলিউশন তৈরি করতে হবে। সেই সলিউশন তৈরি করার জন্য বিভিন্ন রকম পেশার একটা মিলন, একটা বলতে গেলে মিশ্রণ দরকার। সেই জন্য এখন মাল্টিডিসিপ্লিনারি কোলাবোরেটিভ ইন্টেলিজেন্স এটা এখন বেশি করে আসছে। এইসব দিকে আমরা এখন চেষ্টা করছি আরো বেশি করে নেটওয়ার্কিং কোলাবোরেটিভ ইন্টেলিজেন্স বাড়াবার জন্য, ডিজিটাল মিডিয়া সোশ্যাল মিডিয়া আরো বেশি করে ব্যবহার করা, যেখানে এইটা খুব ইন্টারেস্টিং, মাল্টিডিসিপ্লিনারি কোলাবোরেটিং ইন্টেলিজেন্স বৃদ্ধির চেষ্টা একটু এলাবোরেট করবেন, এটা কিভাবে করছেন? কারণ ফাইনালি এটাই কিন্তু এটা করার জন্য আমরা যেটা করছি, যেটা ফাদার ফেলিক্স রাজ বললেন যে এন্টারপ্রেনারশিপের উপর জোর দেওয়া। এই এন্টারপ্রেনারশিপ মানে কি? এন্টারপ্রেনারশিপ মানে একটা সমস্যা নিয়ে তার একটা কমার্শিয়াল একটা প্রপোজিশন তৈরি করা, তার একটা ইকোনমিক একটা দৃষ্টান্ত বলবেন। দৃষ্টান্ত আছে? দৃষ্টান্ত যেমন উদাহরণ হিসেবে বলা যায়, এই মুহূর্তে আমাদের দেখুন এইখানে বলতে গেলে এই করোনা উদ্ভূত পরিবেশের মধ্যে দুটো জিনিসের একটা ব্যাপক দরকার হচ্ছে। একটা হচ্ছে ফেয়ার প্রোডাক্টস এর মধ্যে এই যেমন স্যানিটাইজার, মাস্ক এবং বিভিন্ন রকম হেলথ কেয়ার প্রোডাক্টস রয়েছে। আরেকটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্টস মানে সবকিছু এখন ডিজিটাল প্ল্যাটফর্ম হচ্ছে। সেটা ধরুন ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন থেকে শুরু করে এন্টারটেনমেন্ট থেকে শুরু করে যাবতীয় কিছু এখন ডিজিটাল প্ল্যাটফর্ম হচ্ছে। এখন আমাদের যদি ছেলেমেয়েরা এই ডিজিটাল প্ল্যাটফর্মটা ডেভেলপ করে সেখানে কোনো রকম প্রোডাক্ট একটা লঞ্চ করতে চায়, তাহলে সেখানে দরকার হচ্ছে তার ডেটা সিকিউরিটি করা, প্রোডাক্টটাকে আগে ডেভেলপ করা, তার একটা ব্র্যান্ডিং এর ব্যবস্থা করা, তার কন্টেন্ট তৈরি করা। এইরকম দেখা যাচ্ছে যে একটা জিনিসের জন্য 10 রকম কাজের দরকার হয়ে পড়ছে। 10 রকম কাজের দরকারের জন্য 10 রকম স্কিলের দরকার হয়ে পড়ছে। এই যত রকম স্কিল এবং দক্ষতা দরকার হয় সবগুলোকে মিলেমিশে একটা অন্তিম পরিণত হচ্ছে একটা প্রোডাক্ট বা প্রসেস। সবকিছুর পেছনেই কিন্তু এই আজকে আপনার যে মিডিয়া তো যে সমস্ত কাজ হচ্ছে ডিজিটাল মিডিয়া, সেখানেও দেখা যাচ্ছে যে এর 5টা, কালকেই একটা আলোচনা হচ্ছিল রোবোটিক্স নিয়ে। এই যে রোবটটা এখন বলা হচ্ছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা বলছে এটা আমাদের জিনিস, আমরা কারণ এর মধ্যে মেকানিক্যাল কম্পোনেন্ট বলছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলছে না, এর মধ্যে যেগুলো ড্রাইভ করে সমস্ত ইলেকট্রিক্যাল পাওয়ারে চলে, এটা তো আমাদের ব্যাপার। ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার বলছে না, এর মধ্যে মাইক্রো কন্ট্রোলস এন্ড অল দিস থিংস, এটা আমাদের ব্যাপার। কম্পিউটার সায়েন্সের লোকেরা বলছে এন্টার থিং তো প্রোগ্রাম করছি আমরা। বায়োলজি সায়েন্সের লোকেরা বলছে যে না, এটা তো বায়োমিমিক্রি করে আরো বেশি যে আমাদের এফিসিয়েন্সি বাড়াবার দরকার হচ্ছে, বায়োলজিক্যাল সায়েন্সের ব্যাপার এটা। সোশ্যাল সায়েন্সের লোকেরা বলছে এটাকে আরো বেশি সমাজের মধ্যে সমাজের সঙ্গে ইন্টারাকশন করাতে বলে এর যে বিহেভিয়ারাল প্যাটার্ন তার একটা কম্প্যাটিবিলিটি থাকা দরকার সোসাইটির সঙ্গে, সেই জন্য সোশ্যাল সায়েন্স বোঝা দরকার। কাজেই একটা রোবোটিক সাবজেক্ট, সেখানে দেখা যাচ্ছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, সোশ্যাল সায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স, সব সায়েন্সেরই দরকার হচ্ছে। এটা ফর এক্সাম্পল গুগল এখন যে রিক্রুটমেন্ট করে সেখানে সোশ্যাল সায়েন্সের লোক না হয়। ইতিহাসের কথা বলি, ইতিহাসে যে সমস্ত এখনো পর্যন্ত পড়া হয় 95% এখনো পর্যন্ত আর্টিফ্যাক্টস মাটির তলায়, সমুদ্রের তলায় রয়েছে। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে সমুদ্রের তলা থেকে সিভিলাইজেশন বেরোচ্ছে। পশ্চিমবঙ্গে নানা জায়গায় মাটি খুঁড়ে দেখা যাচ্ছে যে পুরনো প্রাচীন নিদর্শন পাওয়া যাচ্ছে। ইতিহাস এই যে নিদর্শনগুলো পাওয়া যাচ্ছে, দেখুন এর পেছনে কতগুলো সাবজেক্ট রয়েছে। জিও ইনফরমেটিক্স রয়েছে, জিও স্পেশাল ইঞ্জিনিয়ারিং রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে, কার্বন ডেটিং রয়েছে, হিস্ট্রি রয়েছে, সবকিছু মিলে কিন্তু এগুলো সব আছে। সৈকত বাবু, আমাদের এখানে এই মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্লিকেশন ঘটিয়ে এগুলোর পন্থাটা কি অবস্থায় রয়েছে? আমরা যেটা শুরু করেছি এখন এই মুহূর্তে, আমরা যেটা শুরু করেছি এই ধরনের প্রজেক্ট নেওয়ার, যে প্রজেক্টে এইরকম কোলাবোরেটিভ ইন্টেলিজেন্স এবং মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ লাগবে। আমরা যেমন একটা হেরিটেজ আর্কিওলজি নিয়ে একটা কাজ শুরু করার চেষ্টা করছি, যেখানে ইঞ্জিনিয়ারিং, সায়েন্স, টেকনোলজি, সোশ্যাল সায়েন্স, হিস্ট্রি সমস্ত সাবজেক্টের একটা মেলবন্ধন ঘটবে।
বাহ, এরপরে কি হবে, যখন এইগুলো শুরু হবে রিসার্চে, প্রথমে এগুলো রিসার্চের আমরা নিয়ে আসছি, কারণ বিভিন্ন পেশার লোককে নিয়ে এসে আমরা রিসার্চের ব্যবস্থা করছি। তারপরে যখন এগুলো একটা স্ট্রাকচার পেয়ে যাবে, দেখুন দুটো জিনিস থাকে যে কোনো জিনিস ম্যানেজমেন্টে, দুটো প্রথমে থাকে অ্যাজিলিটি, তারপর হয় স্টেবিলিটি। প্রথমে জিনিসটাকে অ্যাজাইল মোডে করতে হয়, তারপরে সেটাকে স্টেবিল সিস্টেম ডেভেলপ করে স্টেবল করতে হয়। আগে আমরা রিসার্চে নিয়ে যাব, রিসার্চ থেকে যে সমস্ত ডেভেলপমেন্ট হবে সেটা দেখার পরে এবারে ব্যাকএন্ডের কাজ করতে হবে, তার জন্য এবার স্কিল বা প্রোগ্রাম ডেভেলপ করতে হবে। এইরকম ভাবে আমরা নিয়ে আসতে চলেছি। আগামী দিনে এইরকম বিভিন্ন রকম পেশার আমরা Thank you. উদ্ভব করব। আসুন, আমি একটু একটা পয়েন্ট বলবো, এখানে একটা পয়েন্ট বলবো। বলুন। আমাদের একটা কথা আছে যে ইনভেনশন গুলোকে ইনোভেশনে নিয়ে যেতে হবে। আনলেস ইনভেনশনস বিকাম ইনোভেশনস, দেয়ার ক্যানট বি আ সাবস্টেন্সিয়াল ব্রেকথ্রু ইন ইকোনমিক ও ন্যাশনাল প্রোগ্রেস। আমাদের এখানে যেটা হচ্ছে, প্রত্যেক কটা বিশ্ববিদ্যালয়ে ইনভেনশন হচ্ছে, সেগুলো ইনভেনশন গুলো ইনোভেশনে পরিণত করতে হলে কিন্তু আমি শিল্পোদ্যোগীদের সাহায্য চাই, চেম্বার অফ কমার্সের সাহায্য চাই। সেটা কিন্তু আমাদের এখানে হচ্ছে। আমি যে তোমার যে উদাহরণটা দিলাম, আজকে আমার ছাত্রছাত্রীরা যে একটা মডেল তৈরি করলো, কিন্তু সেটা পেটেন্ট করার জন্য আমার সে পয়সাটা নেই। সেটা কি উচিত ছিল যে চেম্বার অফ কমার্সকে আমরা যারা অ্যাপ্রোচ করেছিলাম, তারা পেটেন্টের পয়সাটা দিলে যে প্রডিউসটা হতো আমার এখানে থাকতো। কি হলো, সেই জিনিসটা কিন্তু হিউস্টন ইউনিভার্সিটি নিয়ে গেল, তারা ওখানে পেটেন্ট করে ওখানকার মেক ইন আমেরিকা করে দিল। কাজে এই যে আমার যে জ্ঞানটা আমরা ল্যাবরেটরিতে তৈরি করছি এবং ইন্টারডিসিপ্লিনারি ওয়েতে করছি, সেইটাই ইনোভেশনে তৈরি করতে হলে এটা সরকার পারবে না, এটা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে হবে। ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি পার্টনারশিপ আমাদের পশ্চিমবঙ্গে যতটা হওয়া দরকার ততটা নেই, সেটা একটা ক্ষোভের কারণ। এখানে আমি একটু পয়েন্ট অ্যাড করি। এটা একটা সমস্যা উনি বলছেন ঠিকই, কিন্তু এর সঙ্গে এখন যেটা দেখতে হবে, এখন একটা ডিজিটাল অ্যাডভান্টেজ আছে। আগে আপনি গবেষণা করতেন বা যেটা কাজ করতেন সেটা হয়তো খুব অল্প সংখ্যক লোকের মধ্যে তার পরিচিতি থাকতো। এখন ডিজিটাল মিডিয়াতে যা করছেন, ইউটিউবের মধ্যে দিয়ে আপনি সারা পৃথিবীতে আপনার যে ইনোভেশন বা আপনার কাজ সেটা ছড়িয়ে ফেলতে পারছেন। ফলে এখন দেখা যাচ্ছে আধুনিক প্রজন্মের ছেলেমেয়েরা যে সমস্ত কাজ করছে তারা কিন্তু অনেক ইন্টেলিজেন্ট। বাবু, এখন থেকে ইন্টার ইউনিভার্সিটি একটা কমিউনিকেশন কোঅর্ডিনেশন থাকা দরকার। সুরঞ্জন বাবুর ইউনিভার্সিটির কোন ছাত্রছাত্রী কিছু পেটেন্ট করার যোগ্য কিছু জিনিস তৈরি করলে আপনি ডিজিটাল সাপোর্ট নিয়ে এগিয়ে আসবেন। আমরা পশ্চিমবঙ্গে এইভাবে সেটার জন্যই আমরা এখন চেষ্টা করছি ইন্টার ইউনিভার্সিটি একটা কনসোর্সিয়াম বানাবার। এটা হলে অনুপম, একটু আপনার কাছে আসি। আপনি ইনফ্যাক্ট প্রফেসর অন লিএন, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আইআইটি খড়গপুর। এই মুহূর্তে আপনি এনআইটি দুর্গাপুরের ডিরেক্টর হিসেবে রয়েছেন, ঠিকই। আমাকে একটু বলবেন যে আপনারা কিভাবে ভাবছেন এনআইটি গুলো তারা তাদের পারফরমেন্স সেটা নিউ এজ কোর্সের ক্ষেত্রে কিরকম কি রেখেছে, কিভাবে এগোচ্ছেন আপনারা, একটু যদি বলেন প্লিজ। দেখুন, একটু ধান ভান্তে শিবের গীত করে নেওয়া ভালো। এটাতে সরাসরি উত্তর দেওয়ার আগে তার ব্যাকগ্রাউন্ডটা একটু বলা দরকার। আগের বক্তারা যে কথা বললেন, মাননীয় মন্ত্রী যা বলেছেন, অধ্যাপক দাস যা বলেছেন, আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত হয়েও আমি একটা জায়গা যোগ করতে চাই যে উচ্চশিক্ষার একটা অংশ হচ্ছে বৃত্তিগত শিক্ষা বা পেশাগত শিক্ষা। এবার এই দুটোকে যদি এক করে ফেলা হয় তাহলে উচ্চশিক্ষার ধারণাটাকে সংকুচিত করা, মানুষ তৈরি করা ইত্যাদির কথা ওনারা বলেছেন। আমি অন্য একটা দিক বলছি। একটা শিক্ষা, যে কোনো শিক্ষা, তার দুটো কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে জ্ঞান বা নলেজ, আরেকটা হচ্ছে স্কিল, দক্ষতা। এবার এই যে নলেজ পার্টটা, সেটা কি করে, সেটা আমি কি মুখস্থ করলাম সেটা নয়, সেটা হচ্ছে আমার একটা বোঝা বা বিশ্লেষণ করার ক্ষমতা তৈরি করে দেয়। সে যে বিষয়ই হোক, ইতিহাস হোক, ভূগোল হোক, বিজ্ঞান হোক, প্রযুক্তিবিদ্যা হোক, একটা বই বা জার্নাল পেপার পড়ে আমি বুঝতে পারি, আমি আত্মীকরণ করতে পারি এবং সেটাকে প্রয়োগ করতে পারি। এবার এই যে প্রয়োগ করার ব্যাপার, আমি যদি সেটা না করে শুধুমাত্র প্রয়োগ করার দিকে যেতাম তাহলে আমার একটা ক্ষতি হতো। যেটা আমি দেখতে পাচ্ছি এখানে চ্যাট বক্সেও অনেকে প্রশ্ন করছেন যে বৃত্তিমূলক শিক্ষা জরুরি। নিশ্চয়ই, লোকের চাকরি জরুরি, কিন্তু এই দুটো কিন্তু হাত ধরাধরি করে যেতে পারে এবং আমরা কারিকুলাম গুলো সেইভাবেই পরিবর্তিত করার চেষ্টা করছি। দেখুন, আজকে বৃত্তির কথা বলছেন, আপনি বললেন একটু আগে যে কারা বলেছেন বিদেশ থেকে যে বা কোনো কোম্পানি থেকে আমাদের আরো ডেটা ইঞ্জিনিয়ার চাই, আরো এই চাই ওই চাই।
ভালো কথা, এটা নিয়ে আমরা সবাই জানি। ডেটা ইঞ্জিনিয়ারিং নিয়ে অনেকেই কোর্স চালু করছেন, সৈকত বাবুদের ইউনিভার্সিটিতে, আমাদের ইনস্টিটিউটে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, সর্বত্র হচ্ছে। কিন্তু একটা জিনিস দেখুন, স্বাধীনতার পরে 30 বছর কিন্তু আমাদের এখানে ভারতবর্ষে হেভি ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রির আধিপত্য ছিল। অধিকাংশ ছাত্ররা তাতে চাকরি পেত। যাদবপুরি বলুন, আইআইটি বলুন, যারা দেশে থাকতো অধিকাংশ এখানে অ্যাবজর্ব হতো। চেহারাটা আস্তে আস্তে 90-এর পরে বদলে গেছে, এবং যেভাবে বদলেছে সেটা কিন্তু আমাদের ধারণা ছিল না আগে থেকে। প্রযুক্তির জন্য, সমাজের জন্য বিভিন্নভাবে বদলে যায়। কাজেই একজন ছাত্রকে যদি এখানে টিকে থাকতে হয়, তার কি প্রয়োজন? তার প্রয়োজন হচ্ছে অ্যাডাপ্টেবিলিটি। তাকে যুগের সঙ্গে নিজেকে আরো শিক্ষিত করে বদলে নেওয়া, মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকাটা দরকার। শুধুমাত্র দক্ষতা বা স্কিল বা বৃত্তি শিক্ষা দিলে সেটা কিন্তু তারা পারে না। আজকের দিনে যে কারণে একজন ইকোনমিক্সের বা ইতিহাসের ছাত্র বা ইংরেজির ছাত্র, অরুন্ধতী ভট্টাচার্য যাদবপুরের ইংরেজিতে পোস্ট গ্রাজুয়েট করতেন ব্রেবন থেকে পাশ করার পর, তিনি ব্যাংকের কাজ সামলেছেন, কিন্তু কোনোদিন ইকোনমিক্সের ছাত্রী তিনি ছিলেন না। শি কুড অ্যাডাপ্ট, কেননা তার মধ্যে সেই শিক্ষাটা দেওয়া হয়েছিল। এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইখানে সংকোচনের জায়গা, একটা লোভ আসে, একটা সংকোচনের লোভ আসে, এবং সেইটাই যদি সেই ফাঁদে আমরা পা দিই, আমার মনে হয় লং টার্মে আমরা ক্ষতি করি। দ্বিতীয়ত, আমরা যখন একটা পড়াশোনার কথা বলি বা শিক্ষার কথা বলি, সে বৃত্তিমূলকই হোক, উচ্চশিক্ষাই হোক, অন্য ফর্মের শিক্ষাই হোক, তার দুটো জায়গা থাকে। একটা হচ্ছে মূল বিষয়টা জানা, পদ্ধতিটা শেখা, এবং চিন্তা করার প্রক্রিয়াটা শেখা। এটা গেল একটা অংশ। তার সঙ্গে হাতে হাত মিলিয়ে থাকতে হবে প্র্যাকটিস। যে কারণে যে কোনো ইঞ্জিনিয়ারিং এডুকেশন থাকে ল্যাবরেটরি, প্রচন্ড মাত্রায় ল্যাবরেটরি অংশ থাকে। সেটা যেখানে যেখানে তেমন ভাবে হচ্ছে না, সেটা একটা বিপজ্জনক ব্যাপার। এছাড়া যে জিনিসগুলো আজকের দিনের সঙ্গে মানিয়ে নিতে হবে, মানানোর জন্য যেগুলো করতে হবে, সেগুলো হচ্ছে আরো কিছু বিশেষ বিশেষ কোর্স চালু করা। এই সবটাই কিন্তু করা সম্ভব, খালি আমাদের একটু মনটা খোলা রাখতে হবে। কিরকম? ধরুন একটা সেমেস্টারে একটা কোর্স 40 ঘন্টা পড়ানো হয়, 40টা লেকচার দেওয়া হয়। এবার সেই 40টা লেকচারের মধ্যে হয়তো আমরা তার ফান্ডামেন্টালসও পড়াই, তার অ্যাডভান্স জায়গাগুলোও পড়াই। এবার যদি আমরা একটু মডুলার স্ট্রাকচারের কথা ভাবি, একটু মডুলার ওয়েতে কোর্সগুলোকে ডিজাইন করি, যেখানে আমি পারবো এই ফান্ডামেন্টাল অফ দ্য বেসিক সাবজেক্টসকে দেওয়া, এবং কিছুটা জায়গা তৈরি করতে পারবো এই স্পেশাল কোর্সগুলোকে ঢোকানো, যেগুলো আজকের দিনে যাকেই জিজ্ঞাসা করি ঠোঁটের ডগায় লেগে থাকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং ইত্যাদি প্রভৃতি। সেগুলো অনেকেই কিন্তু খায় না, মাথায় দেয়, সেটাও ভাবেন না, কিন্তু এটা লাগবে বলে দেয়। এটা নেই তাহলে কি হলো? কিন্তু সব জায়গায় লাগে না। কিন্তু সব জায়গায় যদি আপনি এআই লাগাতে যান, তাহলে কিন্তু মুশকিল আছে। সব জায়গায় এআই লাগবে না। আজকে দেশের পরিস্থিতিতেও কোথায় লাগাবো না, সেটাও একটা বিচার্য বিষয়। কাজেই একটু খোলা মনে, আরো অনেক অ্যাডভান্স, যেটা বায়োইনফরমেটিক্স একটা গুরুত্বপূর্ণ জায়গা। আমাদের রাজ্যে প্রচুর কাজ হতে পারে, আমাদের রাজ্যে কিছু কাজ হচ্ছেও। আমার ধারণা বায়োইনফরমেটিক্স বোধহয় ম্যাকাওতেও আছে। এবং জিও ইনফরমেটিক্স এর কথা বললেন, এইগুলো সমস্তই কিন্তু নতুন কোর্স। শুধু এআই নয়, শুধু ডেটা সায়েন্স নয়। ডেটা সায়েন্স যখনই বলবেন তখন তার একটা বিপজ্জনক দিকও আছে। এই ডেটাটা কোত্থেকে আসছে, ডেটাটা কতখানি শুদ্ধ ডেটা, এই ডেটা কার ডেটা, গরিবের না বড় লোকের, এই সমস্ত অনেক ব্যাপার আসে। কাজে পুরো ব্যাপারটা বুঝে করতে হবে। আর ফান্ডামেন্টালস গুলো মানুষকে শেখাতে হবে। খালি মাত্র কিছু ডেটা সায়েন্সের প্যাকেজ চালিয়ে দিলাম, সেটা হবে না। একটা খুব বিপজ্জনক জায়গা আমরা দেখতে পাচ্ছি, আপনাকে বলি অঞ্জন বাবু, সেটা হচ্ছে আজকে ছেলেমেয়েরা অনেকেই প্যাকেজ ব্যবহার করতে খুব স্বচ্ছন্দ, কিন্তু তাদের যখন ফান্ডামেন্টাল প্রোগ্রামিং করতে বলা হয় তখন তারা কিন্তু পারে না। এটা আমরা অনেক শিক্ষকরা এটা অবজার্ভ করেছি। এই কারণে আমাদের এনআইটিতে আমরা পরিকাঠামো, আমাদের
কারিকুলামে কিছু পরিবর্তন এনেছি। আমরা ওপেন ইলেকটিভের সংখ্যা বাড়িয়েছি, যার মধ্যে হিউম্যানিটিস এর সাবজেক্ট হতে পারে, সায়েন্সের সাবজেক্ট হতে পারে, অন্য বিষয়ের সাবজেক্ট হতে পারে, তা নিতে পারে। অবশ্যই যে নতুন দিনের সাবজেক্ট যেগুলো বায়োইনফরমেটিক্স, ডেটা অ্যানালিটিক্স, মেশিন ইন্টেলিজেন্স, সেগুলোও থাকছে, সেগুলো নেওয়ারও সুযোগ রয়েছে। আরেকটা সাজেশন, ফান্ডামেন্টাল গুলো, এই যে স্পেশালাইজড কোর্স গুলো কিন্তু যদি 1 বছরের পোস্ট গ্রাজুয়েট কোর্স হিসেবে করা হয়, অন্তত 1 বছরের বেসিকটা করার পরে তারা অনেক ভালো ফল করতে পারে, অনেক ভালো কাজ করতে পারে। এখানে আমার একটু সংশয় আছে, এই নতুন শিক্ষানীতিতে 4 বছরের করে দিয়ে এবং ডাইরেক্ট পিএইচডি, সেটা ডিটেলটা আমি জানি না, কিন্তু মাঝখানে যদি কেউ চায় সে 1 বছরের যদি তার স্পেশালাইজ ট্রেনিং নেয় উইথ আ ম্যাচিওরড ব্রেন, তার কিন্তু অনেক বেশি উপকার হবে। শেষ করব একটা কথা দিয়ে, দুটো কথা দিয়ে। একটা হচ্ছে, আজকে কমার্শিয়ালাইজেশনের কথা প্রফেসর ফেলিক্স রাজ বললেন, তার ভালো খারাপের দিকে আমি যাব না। আমার একটা কথা মনে হয়, আমি নিজে এখানে তরঞ্জিত আছেন, অনেক প্রাইভেট ইউনিভার্সিটি, আমি অ্যাডামাসের সঙ্গেও বেশ কিছুদিন ছিলাম ওখানে যখন আগের ভাইস চ্যান্সেলর ছিলেন। ভালো শিক্ষক পেতে এই সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর খুব অসুবিধা হচ্ছে। আমি কিন্তু অনেক ইন্টারভিউ বোর্ডে বসেও দেখেছি, তারা বাধ্য হন অনেক সময় মানের জায়গায় কম্প্রোমাইজ করতে। এই জায়গাটা যদি না হয়, তাহলে কারা নতুন কোর্স পড়াবেন, কারা এই অ্যাডাপ্টেবিলিটিটার সঙ্গে এগিয়ে আসবেন? সেই ধরনের শিক্ষক তৈরি করার জন্য আমি মাননীয় মন্ত্রীকে একবার অনুরোধ করব, একটু ভেবে দেখবেন যদি আপনারা একটু পিপিপি মডেলে ভাবতে পারেন, যেখানে শিক্ষকরা অন্তত সরকারি কলেজগুলোয় শিক্ষক যেভাবে যে সুযোগ সুবিধা পান, যেভাবে নিযুক্ত হন, সেই প্রক্রিয়াটা যদি এর সঙ্গে একটু মেশানো যায়। সুন্দর প্রস্তাব দিচ্ছিলাম, আমি আসবো এটা নিয়ে। আমাদের সময়টা অ্যাকচুয়ালি একটু সংক্ষিপ্ত আছে। অঞ্জন, আমি একটা কথা বলতে পারি, এই জুমের চার্টে দেখছি একটা বিষয় নিয়ে প্রায় প্রত্যেকেই লিখে যাচ্ছেন, সেটা হচ্ছে কলেজ সার্ভিস কমিশনের যে 18 সালের পরীক্ষা নাকি যার মেধা তালিকা তৈরি হয়েছিল, তার মেয়াদ বৃদ্ধি। তাদের সবাইকেই জানাই যে ইতিমধ্যেই আমি অনুমোদন দিয়েছি যাতে মেয়াদটা বৃদ্ধি করা যায় এবং এই প্রক্রিয়া শুরু করা যায়। মুশকিল হচ্ছে যে এখন সব কটাই বন্ধ। এই বন্ধ অবস্থায় নিয়োগ চালু করাটা কতটা যুক্তিসঙ্গত তারাই ভেবে দেখুন। তারা তো বুদ্ধিমান লোক, তারা তো অধ্যাপক হবেন, কিন্তু এই সুযোগটা যাতে থাকে, এই তালিকার মেধা তালিকাটা থেকে সময়কাল, মেয়াদকাল যাতে বৃদ্ধি করা যায়, সেইটুকু কাজ আমি অলরেডি অনুমোদন দিয়েছি এবং কলেজ সার্ভিস কমিশন। থ্যাংক ইউ। আমি এটা খুব ভালো ইনফরমেশন, সব অনেকেই প্রশ্ন করছেন, ঠিকই আমি দেখলাম চ্যাট বক্সে, আপনি উত্তরটা দিলেন, খুব ভালো, থ্যাংক ইউ। আমি আপনাকে পরে আসছি আরেকবার, শেষ করবার আগে আমি তার আগে তরণজিৎ সিং, চ্যান্সেলর জেএস ইউনিভার্সিটি, আপনার কাছে যাই। যেটা একটু আগে অনুপম বললেন যে এইসব ইন্টারভিউ বোর্ডে কেউ দেখেছেন যে যথাযোগ্য শিক্ষককে তারা পাচ্ছেন না, অনেক সময় ফ্যাকাল্টি ক্ষেত্রে প্রবলেম হচ্ছে। এই প্রশ্নটা যদি উত্তর দেন। এবং আরেকটা প্রশ্ন বারবার আপনার ক্ষেত্রে নয়, প্রাইভেট অর্গানাইজেশন থেকে আসে, কমার্শিয়ালাইজেশন অফ এডুকেশন, নিউ এজ কোর্স চালু করা, সেদিকে এগোনো, সেদিকে পাশাপাশি এই দিকগুলো সম্পর্কে কি বলবেন একটু যদি বলেন। তরণজিৎ সিং। নমস্কার টু এভরিবডি। মন্ত্রী মহোদয়কে আমার প্রণাম জানাবেন, সবাইকে নমস্কার করে বলছি। উনি যে বলেছেন, আমি জানি না ডাটা কর্তৃক পেয়েছেন যে ওয়েস্ট বেঙ্গলে 80টা কলেজ আছে প্রাইভেট। মানে উনি কোন কলেজকে ধরে বলেছেন আমি জানি না, ম্যাক্সিমাম আমি যতটা জানি, আমি আমাদের কলেজে যারাগুলো সবাই ভালো পুরো হ্যাজ পার দ্য নর্মস অফ দ্য ইউনিভার্সিটি স্যালারি দিচ্ছে, অর দে আর গিভিং এভরিথিং, মানে সব ফ্যাসিলিটি অলরেডি আছে, পিএফ, পিএসসি, এভরিথিং ইজ দেয়ার, যে নিজে দেয়, কোনো জিনিসটা বাদ নেই। তো দ্যাট ইজ যে এগুলো মানে কোশ্চেনটা মানে ভ্যারি করছে কলেজ টু কলেজ, কোন কলেজ মধ্যে বলছেন। আর কায়দা আমরা যেগুলো করি, আমরা একটা গাইডলাইনে চলি, অ্যাজ পার স্টুডেন্ট গাইডলাইন, এএসপি গাইডলাইনের মধ্যে আমাদের সব আছে। খেতে আমাদের মানে একটা ভর্তি করা থেকে বার করা পর্যন্ত প্রত্যেক লোকের আইনের মধ্যেই আমরা যাই।
ঠিক আছে, এটা নিয়ে আপনাকে উত্তর দিতে পারেন। এটা নিয়ে উনি অ্যাকচুয়ালি পার্থ চট্টোপাধ্যায়ের কাছে একটা পরামর্শ দিচ্ছেন। আমি এটা নিয়ে পার্থবাবুর কাছে যাবো, আপনি অন্য পার্টগুলো নিয়ে বলেন প্লিজ। সেকেন্ড কাউন্ট কি ছিল আপনার? একটা হচ্ছে কমার্শিয়ালাইজেশনের একটা অভিযোগ ওঠে আপনাদের এগেনস্ট না, এক্স্যাক্টলি জিআইএস না, প্রাইভেট অর্গানাইজেশন গুলোর এগেনস্ট অনেক সময় ওঠে। নিউ এজ কোর্স, কমার্শিয়ালাইজেশন এবং এই এডুকেশনাল ইনস্টিটিউশন চালানো, এই তিনটাকে কিভাবে কম্বাইন করে যদি বলেন। প্রফিটের দিকে নজর দিচ্ছে, বেশি প্রফিট চাইছে। কমার্শিয়ালটা আমাদের যে ফি স্ট্রাকচারটা, এটা তো হ্যাজ পার দ্য সুপ্রিম কোর্টের নর্মস হিসাবেই আছে। আমরা প্রত্যেক সুপ্রিম কোর্টের আইনের মধ্যে একটা কমিটি বানানো আছে, যেটা হাইকোর্টে জাজ আছে, আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি আছে, মিলে ওরা ফি স্ট্রাকচারটা রেডি করে। তার বেশি আমাদের ওর মধ্যেই সব জিনিসটা ধরে তার মধ্যে করা হচ্ছে। সেই জন্য তো কমার্শিয়ালি এখানে তো আমাদের 15% বেশি কোনো স্কোপই নেই। ওটা আমাদের ইউনিভার্সিটিতে স্কোপ ইজ মাচ বেটার দ্যান ইঞ্জিনিয়ারিং কলেজ। আমি তো দুটোই চালাচ্ছি, there is a difference between there. আর আমাদের স্টেটে আমাদের এখানে কলকাতায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফি সেক্টর নেই কি কম দেন আদার দেন। আর আমরা যে বলছি যে ছেলেরা বাইরে যাচ্ছে, তারা হেভি ফিস দিয়েই যাচ্ছে, তারা কম ফিস দিয়ে যাচ্ছে না। ঠিক আছে, আমরা এই সাবজেক্ট থেকে বেরিয়েছি। নিউ এজ কোর্স গুলো আপনারা কিভাবে আপনাদের ইনস্টিটিউশন গুলোতে চালু করেছেন, কিভাবে এই ভাবনাটা ভাবছেন, সেটা যদি বলেন নতুন জেনারেশন থেকে। বললো আমাদের তো ইঞ্জিনিয়ারিং কলেজ যেগুলো আছে, তো গাইডলাইন অফ দা ইউজিসি আমাদের এআইসিটি ওর মাকোড আন্ডারে, মাকোড যেরকম কোর্স শুরু করেছে, আমরা ওদের থেকে পারমিশন নিয়ে ওরা যেগুলো আমাদের ইনফ্রাস্ট্রাকচার দেখে মনে করছে কি এটা কোর্স এই কলেজকে দেওয়া হবে, ওরা দিচ্ছে, আমরা ওইভাবে চালু করছি। যার নতুন কোর্স মাকোড শুরু করছে, আমরা ওটাই শুরু করে দিচ্ছি অ্যাকর্ডিং টু দি মাকোড এন্ড গভর্নমেন্টের হ্যান্ড। আপনার কি ধারণা যে এখানে আমাদের আমাদের স্টেট পার্টিকুলার এডুকেশন সিস্টেমটা, তার পলিসি, তার যে কোর্স ভাবনা, এগুলো একটা নিউ এজ ছেলে বা মেয়ে তার একটা প্রফেশনাল জায়গায় ঢুকবার আগে সেটা যথেষ্ট প্রস্তুতির জায়গা তৈরি করে দিচ্ছে? শুনুন, আপনি জেএস ইউনিভার্সিটি হিসাবে বলে তাহলে আলাদা উত্তর আছে, আর জেএস গ্রুপের জন্য বলে তো আলাদা। না, আমি জেনারেল বলছি। আমি জেনারেলি বলতে গেলে মানে না যাবে ভালো। কেন? যেখানে না যাওয়া ভালো সেখান থেকে যদি বলে দেন। কেন, ও তো অভিজ্ঞতা নেই আমার এখানে। যেখানে তো জ্ঞানী জ্ঞানী লোক বসে আছে, সেখানে ওরা যা উত্তর দিতে পারবে, আমি উত্তর দিতে পারবো না। কারণ আমি তো একটা ছোট লেভেল থেকে দেখি, এরা একটা বড় লেভেল থেকে দেখি, আমি ওই উত্তরটা আমি দিতে পারবো না। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি অন্তত উত্তর দিতে চাইছেন না এই ফোরামে বসে, সেটা আমি বুঝতে পারলাম। সেটা ঠিক আছে। এখন সুদর্শন রায়, ফাদার যেখানে মন্ত্রী, ওরা যে লেভেল থেকে দেখছে, আমার কাছে অভিজ্ঞতাটা কি আছে? আমার ছোট কলেজ, আর আমার অভিজ্ঞতা আমার এতে, আর আমার পেপারে যা পড়ি ওটা। এরা পলিসি ম্যাটারের মধ্যে আছে, এরা যে পলিসি রেডি করছে, তাহলে দুনিয়া ভরে খবর রাখে। আমার অতটা খবর তো নেই আমার কাছে না। সব তো ডাটাবেসের উপর চলছে না, যে উনি বলছে ডাটাবেস কোথেকে পেলেন, একটা বড় লেভেল দ্যাট ইজ দ্য। থ্যাংক ইউ। আমি আসবো আপনার কাছে। সমিত রায়, আমি আপনার কাছে যাব। একটা বক্তব্য প্রথম দিকে ছিল, আপনি তো কত বহু মানুষের ক্যারিয়ার তৈরি করে দিয়েছেন, সেটা একটা সার্টেন দিকে ডাব্লিউবিসিএস বা আইএএস বা এই ধরনের সরকারি চাকরির ক্ষেত্রে ডেফিনেটলি ক্যারিয়ার তৈরি করে দিয়েছেন। হিউম্যান স্কিল, এখানে আজকাল যে নতুন সময়, এটার দিকেও একটা নজর পড়ছে, সেই দিকটার আপনারা কিভাবে দেখছেন? বা প্রফেশনাল ট্রেনিং এর ক্ষেত্রে আপনারা ভাবনা চিন্তা কোন দিকে এগোচ্ছে বলেন। সমিত বাবু। মাননীয় শিক্ষামন্ত্রী ডক্টর পার্থ চ্যাটার্জি এবং যারা রয়েছেন, আমি প্রথমেই ধন্যবাদ জানাই যে এই সরকার এসেই প্রথমে পশ্চিমবঙ্গে প্রাইভেট ইউনিভার্সিটি শুরু করে। অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি ফান্ডেড বাই দ্য প্রাইভেট আর ইউনিভার্সিটি ফান্ডেড বাই দ্য গভর্নমেন্ট, রাইট? এই সুযোগটা পাওয়ার পর আমাদের যেটা ভীষণ গুরুত্বপূর্ণ হলো যে আমরা যে দায়িত্বটা পেলাম, সেই দায়িত্বটাকে ঠিকমতো তুলে ধরা অন বিহাফ অফ দ্য স্টেট। এ ব্যাপারে কোনো সংশয় নেই যে গত প্রায় 5-6 বছর ধরে আমরা যেভাবে স্বাধীনভাবে কোর্স স্ট্রাকচার করার এবং পড়াশোনা করানোর সুযোগ পেয়েছি, এই গভর্নমেন্টের কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই যে না কে চেঞ্জ করতে পারবেন না, বা টিচারকে রাখার ক্ষেত্রে ইনফ্লুয়েন্স করা, সেদিক দিয়ে কিন্তু আমরা ভাগ্যবান।
তাহলে আমাদের এখন কম্পিটিশনটা কাদের সাথে? এখানে রয় চৌধুরী রয়েছেন, জিআইএস রয়েছেন, ইউনিভার্সিটি ফান্ডেড বাই দ্য প্রাইভেট। সেখানে কিন্তু আমাদের কম্পিটিশন হচ্ছে ভিআইটি ভেলোরের সাথে, আমাদের কম্পিটিশন কিন্তু উড়িষ্যার কিটের সাথে, আমরা সিম্বায়োসিসের সাথে। সেখানে আমরা যখন ইউনিভার্সিটি আরম্ভ করি, ওই একজন স্টুডেন্ট থেকে এখন কারোর ইউনিভার্সিটিতে 4,500, 6,000, 8,000। কিন্তু প্রাইভেটে যখন ছেলেমেয়েরা পড়তে আসে, তারা কিন্তু প্রতিদিন পয়সাটা দেওয়ার ক্ষেত্রে দেখে দ্য এন্ড অফ দ্য ডেতে তার ইউটিলাইজেশনটা কি, তার ট্রান্সফরমেশনটা কি, আলটিমেটলি কি হচ্ছে, সে কোথায় গিয়ে দাঁড়ালো, সেটা কিন্তু আমাদের প্রতিনিয়ত প্রমাণ করতে হয়, রাইট? তাই সেখানে ভাববার কোনো কারণ নেই। আমরা যারা ইউনিভার্সিটি ফান্ডেড বাই দ্য প্রাইভেট, তারা কিন্তু যথেষ্ট আমরা চেষ্টা করি টিচার এবং ফ্যাকাল্টিদের ভীষণভাবে কোয়ালিটি মেনটেন করতে। কারণ এই যে নতুন নতুন কোর্স আমরা শুনতে পাচ্ছি বা আমরা আমাদের ডিজাইন করা হয়েছে, নেক্সট আমাদের মনে যে প্রশ্নটা আসছে যে ডিজাইন করা কোর্সে যেমন একটা সহজ, বাট হু উইল ডেলিভারি দ্য কেসেস সাবজেক্ট? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্সিলেন্সি ধরে রাখার জন্য অলরেডি কি হচ্ছে, আমরা বিদেশে যারা মাস্টার ডিগ্রি করে এসছেন বা আন্ডার গ্রাজুয়েট করে এসছেন এইসব সাবজেক্টের উপর, দে আর দ্য ফ্যাকাল্টি অফ আওয়ার ইউনিভার্সিটি। সেটা একটা হিউজ চ্যালেঞ্জ। কিন্তু আমরা এটা দেখতে পারি যে এডুকেশনটা নিশ্চয়ই বিভিন্ন উদ্দেশ্য রয়েছে, কিন্তু যেভাবে দেশ স্বাধীন হবার 70 বছরের মধ্যে একটি ছাত্র একটি স্কিল জানলে পরে 30 বছর বা 40 বছর তাকে অবলম্বন করে যেভাবে তার পেশাকে সংরক্ষিত রাখতে পারতো, সুরক্ষিত রাখতে পারতো, এখন কিন্তু 5 বছর পর পর যে ধরনের স্কিলের পরিবর্তন আসবে, যে ধরনের অ্যাটমসফিয়ারের পরিবর্তন আসবে, যে ধরনের ডিমান্ড আসবে, তাহলে ছেলে মেয়েকে ডিগ্রি প্রোভাইড করার সাথে সাথে আমরা কিন্তু এখনই কোনো ছাত্রছাত্রীকে বলতে পারবো না যে 10 বছর পরে এই স্কিলটা নিয়ে তোমার প্রতিষ্ঠিত হতে পারবে। তাহলে যেখানে আমাদের দরকার যে ডিগ্রি দিতে হবে, নলেজ দিতে হবে, কিন্তু তার যে মাইন্ডটা, এই অ্যানালিটিক্যাল মাইন্ড এবং তার যে থটস, এটা কি প্রসেসের মধ্যে দিয়ে একটা এডুকেশন তৈরি করা যায় যা এই ধরনের আমরা যেটা বলছি যে একেবারে প্রোডাক্টিভ, এমপ্লয়েবল, সেটাই একমাত্র সম্ভব। কিন্তু কারণ আমরা এখানে যারা আজকে ফোরামে আছি তারা বুঝতে পারছি কিন্তু যে আজকে যদি দেখা যায় আইটির পরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এন্ড নেক্সট দিন রোবোটিক্স, নেক্সট 10 বছর পরে কি আসবে টেকনোলজি আমরা কেউ জানি না। কিন্তু এই নতুন সিচুয়েশনটা, তাহলে আমাদের এডুকেশনের লক্ষ্য একটি ছেলে মেয়েকে কিভাবে এই নতুন পরিস্থিতির সাথে খাপ খাওয়ানো যায়, সেই স্কিলটা যদি আমরা দিতে পারি, সেই শিক্ষাটা দিতে পারি, তাহলে কিন্তু এডুকেশন সার্থক হবে। আর যেটা আপনি প্রশ্ন করেছেন, আমি অল্পতে ছাড়বো, সেটা হচ্ছে নিশ্চয়ই রাইস একটা সময় ব্যুরোক্রেট তৈরি করার ক্ষেত্রে খুব নাম করেছিলেন। কারণ এটা গ্রাজুয়েশনের পরে আমরা ভাবছিলাম, সেই রিয়েলাইজেশন থেকে কিন্তু আমার স্কুল এবং নেক্সট ইউনিভার্সিটিতে আসা, যে আজও দেখা যায়, আপনি জানেন যে WBCS বা IS/IPS পরীক্ষায় যারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস নিয়ে পড়ে, তারা অপশনাল সাবজেক্ট না হিস্ট্রি, সাইকোলজি, ফিলোসফি, রাইট? এবার যদি আমরা এই কলেজে পড়তে পড়তে, ইউনিভার্সিটিতে পড়তে পড়তে তার সাবজেক্টটাকেও যদি বলি যে ব্যুরোক্রেট হবার জন্য যে সাবজেক্ট নিয়ে পড়লে পরে কাজে লাগবে, 20টা সাবজেক্ট না জানলে পরে ঠিক ব্যুরোক্রেট হওয়া যায় না। এখানে সায়েন্স, আর্টস, কমার্স, প্রতিটা সাবজেক্টে জানতে হয়। যদি আমি ব্লক ডেভেলপমেন্ট অফিসার হিসাবে কোনো একটা শহরে বা কোনো একটা গ্রামে জয়েন করি, তার যেমন জিওগ্রাফি জানতে হবে, আবার তারকে যদি একটা বিস্ফোরণ হয়, তার যে ফিজিক্সটা কি, তার কেমিস্ট্রি কি অ্যাপ্লিকেশন রয়েছে, সেটাও জানতে হবে। সেই জন্য প্রথম দিক থেকেই আমরা এটার সাথে হ্যাবিচুয়েটেড বলে, এটা যেমন একটা ইউনিভার্সিটির একটা ওই প্রফেশনাল ট্রেনিং বলুন বা ফিনিশিং স্কুল, অ্যাকচুয়ালি আজকে যে প্রশ্নটা বড় করে দেখা এসছে, সেটা হচ্ছে ডিগ্রি আমরা প্রোভাইড করব, কিন্তু তার কোর্স এমন ভাবে ডিজাইন করা দরকার, এমন ভাবে পড়ানো দরকার, শুধু ট্রান্সফরমেশন অফ নলেজ নয়, কিন্তু নেক্সট জেনারেশন স্কিলটাকে আমাদের ডেভেলপ করে দিতে হবে, সে নতুন পরিবেশের সাথে সাথে খাপ খাওয়াতে পারে। সো পারপাস অফ দ্য এডুকেশন। আর আমরা চ্যান্সেলর হিসেবে, বিশেষ করে আমি চ্যান্সেলর হিসেবে এটাই ভাবি যে দিনের শেষে মানুষও তৈরি করতে হবে, আর সঙ্গে সঙ্গে সে যাতে খুব ভীষণভাবে এমপ্লয়েবল হয়, সেটা আমাদের কাছে কিন্তু প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিটে কিন্তু চ্যালেঞ্জ। সেটা রয়েছে রয়েছে, আমার মনে হয় তারা সহমত প্রকাশ করবে। থ্যাংক ইউ। আমি সত্যম আপনাকে আসবো, তবে তার আগে আমি একটু Taranjit Singh, I want to go to you. My apologies, Taranjit ji. I should have asked you in English or Hindi. I didn't know that you don't answer Bangla. Can you just tell me in brief
how do you ensure employability in your institutions? Taranjit ji, with apologies. employability ensure করছে employability हमारा जो प्रोसेस है, हम लोग एक प्रोसेस से चलते हैं कि वैल्यूएशन है। हम लोग पहले जो भी एज पर नॉर्म्स है एसटीटी का, कि किसी भी एम्प्लॉय को रखने से पहले हम लोग उसका कमेटी फॉर्म करते हैं और उसके माध्यम से सिलेक्शन होता है। सिलेक्शन के बाद हम लोग इन्फॉर्म करते हैं कि आदमी का जो एज पर गवर्नमेंट के नॉर्म से जो भी पॉलिसी है उसका बेनिफिट उसको दिया जाए। और बेनिफिट के साथ साथ हम ये इंश्योर करते हैं कि उसके जो वर्क का भी है हम जो ईयरली उसका वैल्यूएशन करते हैं। हम लोग एक पॉलिसी बनाया हुआ है, उसमें 30 पैरामीटर है, 20 से 25, जिसमें हम उसको वर्कआउट करके देखते हैं कि उसका जो है परफॉर्मेंस कैसा है। उस बेसिस को क्या कि जो एम्प्लॉय रह जाता है तो हमारे पास में आज के दिन में फर्स्ट डे से 20 साल तक के एम्प्लॉय भी आज तक है हमारे पास। अच्छा, जब से कॉलेज शुरू हुआ वो एम्प्लॉय भी आज भी है। हम वो ज्यादा से ज्यादा इंश्योरेंस करते हैं कि उनको जैसे भी है किसी चीज से वंचित ना किया जाए। अच्छा, थैंक यू। थैंक यू सो मच Taranjit. সত্যম রায়চৌধুরী, চ্যান্সেলর সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। আমি সবশেষে আপনাকে আসবো, সবশেষ মানে একদম শেষে আমি কিন্তু পার্থবাবু আপনাকে আসবো। পার্থবাবু আপনি কিন্তু থাকবেন, কারণ আপনাকে আমার এই 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 ওয়েবিনারটা এত ইন্টারেস্টিং, এত রিচ ইন কন্টেন্ট হচ্ছে, আমার সবশেষে আপনার কাছে কি বক্তব্য থাকবে? সত্যম, আপনি কিভাবে দেখছেন এই এমপ্লয়াবিলিটি এনশিওর করা এবং একই সঙ্গে শিক্ষাকে যথাযথ মানুষ করে তুলবার উপযোগী রাখা, এই দুইয়ের কম্বিনেশন, নিউ এজ কোর্স এবং তার দিকে এগোনো, প্রাইভেট অর্গানাইজেশন, প্রাইভেট ইউনিভার্সিটি হিসেবে কিভাবে এগোচ্ছেন আপনারা? থ্যাংক ইউ অঞ্জন দা। আই এম ফরচুনেট এনাফ দ্যাট আমি লাস্টে বলার সুযোগ পেয়েছি এবং যার জন্য আমি সবার কথাই শুনেছি। ডেফিনেটলি আজকের যে সাবজেক্ট, যেটা হাউ উই ক্যান ট্রান্সফর্ম দ্য ফিউচার জেনারেশন, হাউ উই ক্যান গিয়ার আপ আওয়ার ফিউচার জেনারেশন ইন নেক্সট লেভেল, যেটা আমাদের আজকের বিষয়বস্তু ছিল, সেটা নিয়ে বলার। অ্যান্ড ফার্স্ট এখানে আমাদের মাননীয় মন্ত্রী পার্থ চ্যাটার্জি রয়েছেন। স্যার, I like to just convey my sincere regards to you and my regards to all the eminent panelists present here, and most of them are vice chancellor from different universities, chancellors and head of the academic institutions. And I like to convey my sincere thanks to ABP Group for organizing such a wonderful seminar, and not today, and ABP organizing this type of series in every day, and that is very, I'm thankful to ABP Ananda, ABP Group. আজকের যেটা আমাদের বিষয়বস্তু, সেটা নিয়ে আমরা অনেক আলোচনা শুনলাম, মাননীয় মন্ত্রীর কাছ থেকে আমরা অনেকগুলো জিনিস পেলাম। And we are in a very critical situation now, যেটা in COVID situation, যেখানে last 4 months আমাদের স্টুডেন্টরা in very depressed situation এ রয়েছে। ইনিশিয়ালি আমি একটু টাইম নিচ্ছি। ইনিশিয়ালি তাদের প্রবলেম ছিল যেটা, যে তারা কিভাবে কোপ আপ করবে। They are not just getting their classes, they are not touching with their teachers, they are out of campus, এগুলো অনেক কিছু ছিল। কিন্তু আলটিমেটলি ইমিডিয়েটলি আমরা কোপ আপ করতে সমর্থ হয়েছি উইথ ডিজিটাল ট্রান্সফরমেশন। এবং এই কোভিড এসে যেটা সুবিধা হয়েছে, যে আমরা অ্যাটলিস্ট 10 years এগিয়ে গেছি। উই জাম্পড অ্যাটলিস্ট 10 years ইন ডিজিটালি। আমরা হয়তো ভাবছিলাম উইল ট্রান্সফর্ম আওয়ার ইনস্টিটিউশন ডিজিটালি, আমরা অনেক কিছু নতুন প্রোগ্রাম আনবো, নতুন কিছু ভাববো, আমরা অনলাইন ক্লাসেস করব, আমরা একটা কম্বাইন্ড অফ অনলাইন ক্লাসেস অ্যান্ড কন্টেন্ট তৈরি করবো, যাতে স্টুডেন্টরা বাড়িতে বসেও করতে পারে। উইল গিভ দেম এ ডিভাইস, উইল গিভ দেম সাম নিউ প্রোগ্রামস। কিন্তু সেটা আর আমাদের আলাদা করে করতে হয়নি। কোভিডের অপরচুনিটি আমাদের দিয়ে দিয়েছে আমাদের সামনে, অ্যান্ড উই জাম্প 10 years, এবং আমরা ডিজিটালি নাও উই আর রেডি। এবং আমরা যেটা লাস্ট 3 মাস ধরে আমরা স্কুল থেকে, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে আমরা ডিজিটালি করছি। উই আর ডেভেলপিং আওয়ার কন্টেন্টস, আওয়ার টিচার্স আর মোস্টলি রেডি। এবং আমরা আমাদের ইউনিভার্সিটিজ, আমাদের ফোরাম অফ আপাই
আমরা রেগুলারলি আমরা মিটিং করছি এবং কিভাবে কন্টেন্ট ব্যাংক তৈরি করা যায়, কিভাবে এটাকে ডেভেলপ করা যায় এবং আমার স্টুডেন্টরা কিভাবে যাতে ক্লাসে না এসেও তারা যাতে তাদের এই ক্লাসগুলো যাতে মিস না হয়, তাদের যাতে কোনো অফ না হয়, উই আর ট্রাইং, উই আর ডেভেলপিং এভরিডে। মাননীয় মন্ত্রী যেটা বলেছেন যে নতুন প্রজন্ম তৈরি করতে হবে, এটাই নতুন প্রজন্ম তৈরি করা মানে এবং অনেকেই বলেছেন, সরঞ্জনদাও বলেছেন, মানুষ তৈরি করতে হবে। ডেফিনেটলি মানে আমাদের শুধু প্রজন্ম তৈরি করলে হবে না, আমাদের ছাত্রছাত্রীদের মেশিন তৈরি করলে হবে না। দে হ্যাভ টু create machine, they have to develop machines, they have to develop robotics. আমাদের ছাত্রছাত্রীদের রোবট তৈরি করলে হবে না, they have to learn how to make the robots, কিভাবে রোবটকে তৈরি করবে, কিভাবে রোবটকে চালনা করবে, এটা তাদের জানতে হবে, এটাই তাদের প্রকৃত শিক্ষা হবে। আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর সৈকত মিত্র রয়েছেন, এভরিডে উই আর মিটিং উইথ হিম, আমরা কিভাবে আমরা জয়েন্টলি সেখানে কোর্স কন্টেন্ট তৈরি করতে পারি। কোর্স এরা নিয়ে আমরা ভাবছি যে একটা কমন প্ল্যাটফর্ম, একটা কমন কোর্স এরা যেটা সমস্ত স্টুডেন্টরা পাবে, সেটা আমরা অলরেডি ভাবছি, আমরা তৈরি করছি এবং এইভাবেই আমরা আমাদের নতুন প্রজন্মকে গিয়ার আপ করার চেষ্টা করছি। বাট it is most important that we have to create a platform, we have to create a forum যেখানে ইন্ডাস্ট্রি পিপল থাকবেন, যেখানে আপনারা একাডেমিশিয়ানরা থাকবেন, মাননীয় মন্ত্রীর এখানে রয়েছেন, তার নির্দেশে আমরা এটা করতে পারি। যেটা আমরা আলোচনায় উঠে এলো, যেখানে কি দরকার এই মুহূর্তে, যেটা কমপ্লিট ফোরাম, এডুকেশনিস্ট, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, অল ইন্ডাস্ট্রি বডিজ অ্যান্ড একাডেমিশিয়ানস, এদের সবাইকে নিয়ে একটা কমপ্লিট ফোরাম, যে ফোরামটা আলটিমেট একসঙ্গে কাজ করলে এটা আমাদের স্টুডেন্টদেরকে নেক্সট স্টেপে এগিয়ে দেবে। আই এম ফরচুনেট দ্যাট যে না, এখন আমি যেটা সরঞ্জনদা বারবার বলছিলেন যে আমরা চেম্বারগুলো থেকে কোনো হেল্প পাচ্ছি না। I am fortunate that I am General Secretary of I এবং আমাদের প্রেসিডেন্ট মিস্টার রঞ্জিত সিং রয়েছেন এবং সেখানে all the professional, mostly 300 professional institution now in our Bengal, আমরা তাদের সঙ্গে একসঙ্গে কাজ করছি। I am the chairman and co-chairman of most of the chambers like CII, Indian Chamber of Commerce, Bengal Chamber of Commerce, প্রত্যেকটা চেম্বারের একাডেমিক কমিটির আমি চেয়ারম্যান বা স্কিল কমিটির আমি চেয়ারম্যান। এই চেম্বারগুলোকে এই এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোর সঙ্গে বেশি করে অ্যাসোসিয়েট করান, সেটাই সুন্দর উপর। রাইট স্যার, আমি অলরেডি চেষ্টা করেছিলাম, শুরু করেছিলাম, জাস্ট কোভিডের পিরিয়ডের জন্য আমরা অলরেডি একটু পিছিয়ে গেছি, কিন্তু আমি কিন্তু এর মধ্যে অনেকগুলো ফোরাম, অনেকগুলো সেমিনার অর্গানাইজ করেছিলাম। সেখানে আমরা সুরঞ্জন বাবুকেও ইনভাইট করেছি, আমরা মাননীয় মন্ত্রীকে ইনভাইট করেছি, আমরা অল ভাইস চ্যান্সেলরসকে ইনভাইট করেছি, বিভিন্ন ফোরামে আমরা অলরেডি আলোচনা শুরু করেছিলাম এবং আমরা কিন্তু এখন আই এম কমিটেড যে আমাদের এই চেম্বারগুলোকে আমরা একসঙ্গে নিয়ে আসবো এবং একসঙ্গে নিয়ে এসে আমরা অলরেডি একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করবো এবং আই থিঙ্ক ভেরি হোপফুল দ্যাট উইদিন 2-3 মান্থস দিস কোভিড পিরিয়ড উইল ওভার এন্ড আমরা এই চেম্বারগুলোকে সঙ্গে নিয়ে, ইউনিভার্সিটিগুলোকে সঙ্গে নিয়ে এই কমপ্লিটলি ফোরাম তৈরি করবো। আর একটা এখন কি মানে ওয়ার্ল্ড এই ডিজিটাল ট্রান্সফরমেশন হওয়ার জন্য এখন আমাদের যে একটু আগে যেটা আপনি বললেন, আমাদের মাননীয় প্রেসিডেন্টকে আপনি বলছিলেন যেটা যে টিচার, কোয়ালিটি অফ টিচার, ইট ইজ আমাদের we must be very honest that teacher and quality of teacher, there are differences. যে আমরা really we are needed quality teachers. আমাদের হয়তো টিচারের কোনো প্রবলেম নেই, বাট রিয়েলি কোয়ালিটি টিচারের ডেফিনেটলি প্রবলেম আছে। কিন্তু এখন কিন্তু আমাদের যেটা দরকার, যে এখন কিন্তু পৃথিবী ডিজিটালি ট্রান্সফর্ম, সো আমরা ওয়ার্ল্ডের অল ওভার দ্য ওয়ার্ল্ড আমরা বিভিন্ন রিনাউন্ড টিচার, বেস্ট অফ টিচারদের সঙ্গে কানেক্ট করতে পারি and they can be the trainer of the our teachers. এবং এটা যদি আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি যে আমাদের ওয়ার্ল্ডের বেস্ট টিচার্স, আমাদের ইন্টারন্যাশনাল, ন্যাশনালি, আমাদের ন্যাশনালি বিভিন্ন ইনস্টিটিউশনস রয়েছে, তাদের টিচারদেরকে আমরা কানেক্ট করতে পারি টু ট্রেন আওয়ার টিচার্স ইন ডিফারেন্ট ইনস্টিটিউশনস। এটা খুব ইম্পর্টেন্ট হতে পারে। আমাদের স্টুডেন্টরা এনি টাইম দে ক্যান কানেক্ট উইথ অল দ্য ইউনিভার্সিটি লাইব্রেরিজ, দে ক্যান কানেক্ট উইথ অল দ্য ইউনিভার্সিটি ল্যাবরেটরিজ। আমরা আমাদের ভার্চুয়াল ল্যাব তৈরি করার চেষ্টা করছি সমস্ত জায়গাতে, কিন্তু এটা যদি আমরা ওয়ার্ল্ড ওয়াইড করতে পারি, any student can connect with any labs, virtual labs, any universities, আমরা তাদের সঙ্গে collaborate করতে পারি। This is the time for collaboration. We have to collaborate with not only our state, we must have to collaborate with all the national and international bodies in laboratories, libraries, their teachers,
দেয়ার সবকিছুতে আমরা কোলাবরেট করতে পারি, এবং এটা যদি আমরা করতে পারি গ্রেট আইডিয়া, উইল গেট দ্য মোস্ট বেনিফিট। নিশ্চয় এখানে যে আমরা বেঙ্গল নিয়ে ভাবছি এবং আমরা অনেকদিন ব্রেন ড্রেন নিয়ে ভেবেছি, আমাদের প্রচুর ব্রেন ড্রেন হচ্ছে, আমাদের প্রচুর ট্যালেন্টেড স্টুডেন্ট বেঙ্গল থেকে বাইরে চলে যাচ্ছে। স্যার দিস ইজ দ্য টাইম, দিস ইজ দ্য অপরচুনিটি। দিস ইয়ার কিন্তু আমাদের কোনো স্টুডেন্ট বাইরে যেতে চাইবে না, তারা আমাদের ইনস্টিটিউশনগুলো পড়তে থাকবে। বাট মাইন্ড ইট, দে আর ভেরি ট্যালেন্টেড স্টুডেন্টস, উই হ্যাভ টু প্রোভাইড দেম বেস্ট ইনফ্রাস্ট্রাকচার, বেস্ট ফেসিলিটি। একটি ছেলে এমআইটিতে যেতে চাইছিল তার রিসার্চ করার জন্য, কিন্তু তাকে যদি আমরা সে এখানে থাকে, যদি আমরা সেই ফেসিলিটি প্রোভাইড করতে না পারি, দেন সেটা কিন্তু আমাদের জন্য খুব প্রবলেম হবে। সুতরাং উই হ্যাভ টু প্রোভাইড দ্য বেস্ট ইনফ্রাস্ট্রাকচার, ট্যালেন্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার সময় একদম শেষ হয়ে গেছে কিন্তু খুব সুন্দর পরামর্শগুলো, আপনার অত্যন্ত সম্পন্ন পরামর্শ। থ্যাংক ইউ সো মাচ। পার্থবাবু, আমাদের সময় শেষ হয়ে এসছে, আপনার কাছে ফিরে যাব শুধুমাত্র এই কথাগুলো বলে যে এই আমাদের যে আলোচনাটা হলো অত্যন্ত সম্পন্ন, অত্যন্ত রিচ আলোচনা। অনেকগুলো পরামর্শ উঠে এলো, অনেকগুলো মত উঠে এলো, অনেকগুলো করণীয় পন্থার পরামর্শ এলো। আপনার কাছে শুধু বক্তব্য থাকবে, আপনি এগুলো নিয়ে ভাবনা চিন্তা করুন। আমরা আশা করবো যে সরকার এটা নিয়ে আরো ভাববে, এটা নিয়ে সামনের দিনে কিভাবে এগুলো যায়, একাডেমিয়া এবং এই ইন্ডাস্ট্রি, এই দুইয়ের মধ্যে কিভাবে সম্মিলনটা আরো ভালোভাবে ঘটানো যায়, সেটা যে ভাবে ফ্যাকাল্টির যে সমস্যাটা সেটা সলভ করা যায়, এগুলো সব মিলিয়ে যা ভাবেন সেই রিকোয়েস্ট আপনাকে থাকবে। পার্থবাবু, সবশেষে যদি বলেন প্লিজ। আমি সবার কথাই শুনলাম, এর মধ্যে সবকটা বিষয়ই কিন্তু আমাদের সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে, তৎপরতার সঙ্গে কাজ করছে। এবং সবচেয়ে বড় কথা যে কথাটা সত্যম বাবু শেষ করলেন, যে আমরা সবাইকেই আমাদের রাজ্যে রাখতে চাই উচ্চ মাধ্যমিকে পাশ করার পর ইঞ্জিনিয়ারিং এ যারা পড়তে চায়। এবছরই প্রথম আমরা ফেব্রুয়ারি মাসে নিয়েছিলাম, সবার আগে আমরা জয়েন্ট এন্ট্রান্স এর পরীক্ষা নিয়েছিলাম। কোভিড এর জন্য রেজাল্ট বের করতে দেরি হয়েছে, কিন্তু সবার আগে আমরা রেজাল্ট বের করেছি। এবং আমাদের লক্ষ্য সরলীকৃত করা হয়েছে, অনলাইনে অ্যাডমিশনটা, কাউন্সেলিং সরলীকৃত করা হয়েছে, যাতে আমাদের রাজ্যের যে সমস্ত ইঞ্জিনিয়ারিং এর পড়ার সুযোগ সুবিধা আছে সেইগুলো তারা ব্যবহার করতে পারে। এবং আমি ব্যক্তিগতভাবেও যারা প্রথম দিকে স্থান করেছি তারা অনেকেই বাইরে যাওয়ার কথা বলছিলেন, আমি তাদেরকে বলেছি না, তোমরা এখানে থাকো, সরকার তোমাদের পাশে থাকবে, শিক্ষাবিদরা তোমাদের সঙ্গে পাশে থাকবে, বিশ্ববিদ্যালয় তোমাদের পাশে থাকবে। আমার এই একটা কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমার একটা ধারণা নিয়ে এসেছিলাম যে জাতীয় শিক্ষানীতি নিয়ে কেউ বোধহয় কিছু বলবেন, কিন্তু সেদিকে কেউ খুব সম্ভবত আলোচনা নিয়ে যাওয়া হয়নি। আমাদের লক্ষ্য হচ্ছে মানুষ তৈরি করা, যেরকম সুরঞ্জন বাবু বললেন, মানুষ তৈরি করা, কিন্তু শুধু মানুষ তৈরি করা না, সেই মানুষ তৈরি করতে গিয়ে তাদের যে জ্ঞান, সেই জ্ঞানকে রাজ্যের, দেশের কাজে, মানুষের কাজে লাগানো। এবং ফেলিক্স রাজ সাহেব যেটা বলেছেন যে আমরা তৈরি করব, কি বলবো, মানুষ না এমপ্লয়েবল যারা হয়, এমপ্লয়াবিলিটির দিকে লক্ষ্য রাখবো। এটা একেবারে অনেকদিন পরে আমার নিজের সাবজেক্টের কথা চলে এসেছিল, তাই আমি শুনে শুনে হাসছিলাম। এমপ্লয়াবিলিটি একটা খুব সোজা কথা, কিন্তু এমপ্লয়েবল কথাটা খুব কঠিন। এমপ্লয়াবিলিটির সঙ্গে এমপ্লয়েবলের ফারাক হচ্ছে যে নলেজ হতে হবে। এমপ্লয়েবল মানে আমার যা রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। সেইখানেই কিন্তু ইন্টারফেস উইথ ইন্ডাস্ট্রি অ্যান্ড একাডেমিয়া আসছে। আমি দ্বিতীয় কথাটা এবার যেখানে বলবো, দেখবেন অনেকগুলো কাজ আমাদের, কিন্তু এই যে আপনি বললেন না, ধরেও ছেড়ে দিলেন, যে আমাদের অনেক পুরনো যে ডেজিগনেশনস গুলো ছিল, দ্যাট হ্যাজ বিকাম অবসলিট। এই চাকরির ক্ষেত্রেও যদি দেখেন, যে কাজগুলো আপনি করাতে, সে কাজগুলো আপনি এখন করান না।
আপনি যদি টেকনোলজির ক্ষেত্রেও যান, রাস্তা পিডব্লিউডি যে রাস্তা তৈরি হচ্ছে বা ওনারা যে রাস্তা তৈরি করছে, আগে লোক মাথায় করে নিয়েই যেত, অর্থাৎ আপনার লেবার ইন্টেন্সিভ ছিল, সেগুলো এখন আর লেবার ইন্টেন্সিভ নয়। তাহলে শিক্ষাও এমন জায়গায় আমাদের নিয়ে যেতে হবে যা শুধু মানুষ তৈরি করবে না, তাদের ব্যবহার যোগ্যতাকেও বৃদ্ধি করবে। আমাদের লক্ষ্য সেদিকে আছে, কিন্তু লক্ষ্য হচ্ছে যে আমাদের স্বাধীনতা কতটুকু আছে। অনুপম বাবু একটা কথা বলেছেন যে আমরা যেন যারা প্রাইভেটে আছে তাদেরকে তাদের বিষয়গুলির নিরাপত্তা দিই। এগুলো সবই স্বাধিকার আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের, তারাই সবকিছু ঠিক করে। এখানে সরকারের কিছু করণীয় নেই। এবং আমি জানি না, আমরা শুধু বলি যে যিনি শিক্ষক হবেন তিনি যেন আমাদের যে মান, সরকারি শিক্ষকের যে মান, সেই মানের নিচে না নিলেই পারেন, তাহলে সমতা থাকবে না। পরিকাঠামো বলতে শুধু একটা বাড়ি নয়, তার ল্যাবরেটরি, তার লাইব্রেরি, তার সুযোগ, তার ইনফ্রাস্ট্রাকচার কি, ফেসিলিটিস, তার স্টাডি মেটেরিয়াল কি, তার স্টাডি এইড কি, এগুলো দেখা। আমি আপাইকে বলেছি, আমি সত্যম বাবু তরঞ্জিতকেও বলেছি, দেখুন এদিকে জোর দিতে হবে। 300টা আপনাদের মেম্বার হলো, 300টা মেম্বারই কিন্তু 300টার মতন নয়। প্রথম 30 জন, প্রথম 50 জনের পরে আর নাম খুঁজে পাওয়া যায় না। এইগুলো সংখ্যায় বাড়লে শুধু হবে না, দেখতে হবে যে তাদের যেন সেই সংখ্যায় যেমন বাড়ছে তেমনি তারা যেন শুধুমাত্র রোজগার করা, বাণিজ্যিকীকরণ করা নয়, তাদের প্রকৃত শিক্ষা দিতে পারে। থ্যাংক ইউ পার্থবাবু, থ্যাংক ইউ। আমি সবচেয়ে আমি ধন্যবাদ জানাই অঞ্জন এবং এবিপির এই ওয়েবিনারের ব্যবস্থা করবার জন্য, যে তারা একটা সুযোগ করে দিয়েছে। অনেকদিন পর অনেকগুলো মুখকে একসঙ্গে দেখতে পেয়েছি। আর দ্বিতীয় কথা, অনেকটা মরচে ধরে যাচ্ছিল জ্ঞানে, আবার আলোচনা করবার পর সে মূর্ছেটা অনেকটা কেটে গিয়ে আবার যেন সবলতা ফিরে এসছে। করোনার ভয়ে অনেকটা মূর্ছে ধরে যায়, সেই সবলতাটা এসছে। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি একটা মাননীয় মন্ত্রীকে শুধু একটা কথা বলতে চাই, হ্যাঁ, এটা সবার তরফ থেকে, অ্যাকচুয়ালি আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ যারা এবার রয়েছেন তাদের একদম সময় নিয়ে আমাদের একটা কথা, জাস্ট একটা, যে মাননীয় মন্ত্রীর উদ্যোগেই এবার ফেব্রুয়ারি মাসে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটা হয়েছিল, এবং এটা হয়েছিল বলেই কিন্তু, মানে না হলে কিন্তু আর হওয়া সম্ভব হতো না, এবং মাননীয় মন্ত্রী উদ্যোগ নিয়েছিলেন, তার জন্য ফেব্রুয়ারি মাসে এটা হয়েছিল। কিন্তু একটাই, যেটা অনেক আমরা পিছিয়ে গেছি, মাননীয় মন্ত্রীর কাছে আমাদের সবার তরফ থেকে নিবেদন যে আমাদের এই কাউন্সিলিং প্রসেসটা মানে একেবারে যতটা কম সময়ের মধ্যে করা যায়, এবার যদি উনি ইনস্ট্রাকশনটা দেন তাহলে কিন্তু আমাদের এটা দেয়া আছে, এটা আপনি অনেক সিম্পলিফাই করে দেওয়া আছে। এবারের এই কাউন্সিলিংটা সম্পূর্ণভাবে খুব তরিতে আছে, অনলাইন বেসড আছে, কোনো অসুবিধা হওয়ার কথা। এটা স্যার টাইমটাকে শর্ট করে দিতে হবে স্যার, টাইমটা যথেষ্ট টাইম না, এটা ঠিকই, টাইম যথেষ্ট শর্ট আছে এবং সৈকত বাবু লিখে দেওয়া আছে খুব শর্টেস্ট টাইম লিখে দেওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই এক একজন স্বনামধন্য ব্যক্তি, এক একজন নক্ষত্র। আপনারা এতক্ষণ সেই নক্ষত্রের আলোয় আলোকিত থাকলাম আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। এবং পার্থবাবু সবশেষে যে কথাটা বললো আমার খুব মনে ধরলো, মরচে পড়ে যাচ্ছিল এত জ্ঞানের বিচ্ছুরণে, এত জ্ঞানের ছটায় সেই মরচেটা যেন কিছুটা হালকা হলো, এবং আমরা আরো বেশি সম্পন্ন হয়ে এই ওয়েবিনারটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, ক্যাম্পাস টু ক্যারিয়ার এবিপি education.com এর তরফে আমরা এই সিরিজ শুরু করলাম। আজকে ছিল প্রথম দিন। প্রতিদিন এই সময়টা নজর রাখবেন, আমরা আপনাদের কাছে আরো অনেক সম্পন্ন এরকম ওয়েবিনার নিয়ে আসবো। এই মুহূর্তে সবাইকে ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা এতক্ষণ সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।
এটা কি অভিভাবক বাড়ি থেকে হয়? হ্যাঁ, এটা হচ্ছে অভিভাবক বাড়ি থেকে। না না, চেষ্টা করতে। जल्दी बोलो क्या लिखे